রাগ, হতাশা এই জায়গাগুলো খুব পরিমাণে ছিল আমার মধ্যে। মানে সেটা কন্ট্রোলের বাইরে। মানে হয়তো কখনো কখনো রাগের মাথায় মেয়েকে এমন মেরেছে, ও হয়তো আমার কাছে ভয়ে আসছে না। আমার মনে হচ্ছিল এগুলো প্রবলেম। ও ঠিক করে কথা বলছিল না, আই কন্টাক্ট করছিল না, আমি কিছু বললে সেটা বুঝতে পারছিল না। কোথায় আটকাচ্ছে? যেখানে আটকাচ্ছে ওখানেই সাপোর্ট লাগবে, ওখানে বাদে অন্য যে কোনো জায়গায় সাপোর্ট দিলে কাজ হবে না। আমরা ভেবেছিলাম স্পিচ ডিলে, যে কথা বলছে না, স্পিচ ডিলে মেনলি। তো তারপর জানতে পারলাম যে না, অটিজম। তো অটিজম সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। আমার ক্ষেত্রে আমি ফ্যামিলির দিক থেকে বলবো, ফ্যামিলি তো বিষয়টা পুরোপুরি ভাবে ডিনাই করেছে। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস, ব্রেক থ্রু কনভারসেশনস এর আরেকটা এপিসোডে আপনাদের সাথে। আমাদের সাথে আছেন আমাদের একজন টিম মেম্বার আত্রেই। নমস্কার। এবং আমাদের সাথে আছেন দুজন প্যারেন্ট যাদের সাথে আমরা কাজ করেছি, কোয়েল এবং সীমা। নমস্কার। আজ আমরা সাকসেস স্টোরি নিয়ে কথা বলবো না, আজ এমন কিছু নিয়ে কথা বলবো যেটা নিয়ে আমরা কথা বলি না, যা আমরা জেনেছি অনেক দেরিতে। শিশুর বদলের আগে কার বদল প্রয়োজন, আজ সেটা বুঝবো। আমি প্রথমেই চলে আসবো সীমার কাছে। সীমা, যখন আপনার বাচ্চার ডায়াগনোসিস হয়েছিল তার আগের দিনগুলো কেমন ছিল আপনার ক্ষেত্রে, সেটা কেমন কেটেছে একটু যদি বলেন। হ্যাঁ স্যার, যখন ডায়াগনোস হয়নি তার আগে আমার বাচ্চার ক্ষেত্রে ওর কিছু কিছু আমার মনে হচ্ছিল এগুলো প্রবলেম। ও ঠিক করে কথা বলছিল না, আই কন্টাক্ট করছিল না, আমি কিছু বললে সেটা বুঝতে পারছিল না। তো সেক্ষেত্রে আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা সমস্যা, কিন্তু ও কেন বলছে না কথা, কেন এরকম করছে। তার ফলে তখন ওর বয়স কত? তখন ওর বয়স 2.5 বছর। তখন সেই টাইমটা, তখন কি হচ্ছে, আমি মানে জোর জবরদস্তি করছি ওকে দিয়ে বলানোর, হয়তো কখনো মারছি, মারার পরে ও কান্না করছে, আমি নিজেও কান্না করছি। মানে সিচুয়েশনটা ভীষণ পরিমাণে প্যানিক এবং স্ট্রেস ভীষণ পরিমাণে বাজে গেছে ওই টাইমটা। কবে ওর প্রথম ডায়াগনোসিস হয়? ওর যখন 2 বছর 10 মাস তখন ডায়াগনোস হয়। কোয়েল, আপনার ক্ষেত্রে কিরকম ছিল? স্যার, আমার ক্ষেত্রে প্যানিক যতটা না ছিল, তার থেকে বেশি স্ট্রেস লেভেলটা বেশি ছিল আমার। কারণ ওর একদমই নেম কলিং ছিল না। আর একদমই মানে ও পুরো একদম এক কোণেই বসে খেলতো। ওটা একটা আমার কাছে 2 বছর বয়সে এটা একটা প্রবলেম মনে হয়েছিল। তো তখন আমি ওর বাড়ি মানে বাবাকে জানাই যে এরকম একটা কিছু প্রবলেম মনে হচ্ছে। তো তখন থেকেই আমরা চেষ্টা করছিলাম যে দেখানোর ডাক্তার। তো তারপর ওর 2 বছর 10 মাস বয়সে তখন ডায়াগনোসিস হয় যে এরকম অটিজম এবং হয়েছে। সেরকম সময় থেকে কি আপনার মনে হয়েছিল যে কিছু টেকনিক, নাকি তার আগে থেকে? আহ 2 বছর বয়সে অলমোস্ট বাচ্চারা একটা দুটো ওয়ার্ড বলতে শিখে যায়, সেক্ষেত্রে যেটা ওর ছিল না। তো সেজন্য তখন থেকেই আমার প্রবলেমটা মনে হয়েছে। কারণ তার আগে এই জিনিসগুলো বোঝা যায়নি। মানে এমনি বাকি যে জায়গাগুলো সেগুলো সবই ঠিক ছিল, শুধু কথা বলার জায়গাটা একদমই ছিল না ওর। এবং ডায়াগনোসিস কবে হয়, কত বয়সে? 2 বছর 10 মাস বয়সে হয়। ওটা ডায়াগনোসিস করেছিলেন স্পিচ ক্লাসে। তো তখন আমরা জানতে পারি যে ওর অটিজম আছে। যখন এই ডায়াগনোসিস হয় তখন কি ভয় হয়েছিল? আপনি আপনি দুজনে একটু বলুন। যখন ডায়াগনোস হয় প্রথম আমি জানতে পারলাম যে অটিজম কথাটা আমার কাছে, সেটা সম্পূর্ণ নতুন আসলো। আমি ওটা শুনেই মানে এত পরিমাণে প্যানিকে চলে গেছি, স্ট্রেসে চলে গেছি যে এটা আবার কি, কোথা থেকে শুরু করব, কি শুরু করব। ওনারা ওখানে লিখে দিলেন থেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, সাইকোলজিস্টের কাছে অ্যাসেসমেন্ট, এগুলো লিখে দিলেন। এবার আমার কাছে পুরোটাই একদম অচেনা। তখন আমি শুধু ভাবছি এটা কোথা থেকে হলো, কি করে হলো, কেন এমন হলো, এটা কি আমার জন্য হলো। সম্পূর্ণ দোষটা নিজের উপর দেয়া, যে এটা হয়তো আমার কারণেই হয়েছে, আমি কিছু ভুল করেছি। রাগও হতো, অভিমান হতো, সবগুলো এরকম পরিমাণে মানে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে ওটা। হয়তো এটা অনেকদিন কাটিয়ে গেছে, তারপর আস্তে আস্তে যেহেতু পরে জানতে পেরেছি থেরাপিটা আমাকে করাতে হবে, তখন নিয়ে গেছি সেখানে। কোয়েল, আপনার ক্ষেত্রে কিরকম ছিল? আমার ক্ষেত্রেও স্যার এই জিনিসটা সেমই হয়েছিল। যে আমি যখন ওকে প্রথম নিয়ে যাই তখন আমরা ভেবেছিলাম স্পিচ ডিলে, যে কথা বলছে না, স্পিচ ডিলে মেনলি। তো তারপর জানতে পারলাম যে না, অটিজম। তো অটিজম সম্পর্কে আমারও কোনো ধারণা ছিল না। তো তখন আহ বললেন
পুরোটা বুঝিয়ে যে অটিজম এই জিনিস হয়। তো তারপর প্রচন্ড রকমের যেটা আমার নিজের মধ্যে হয়, আমি প্রচন্ড ভেঙে পড়েছিলাম। তো তখন স্বাভাবিক একটা কান্নাকাটি, মানে আমি পুরো একটা মাস আমি নিজেকে স্টেবল করতে পারিনি শোনার পর। তারপর অ্যাসেসমেন্ট হলো, অ্যাসেসমেন্ট হওয়ার পর তারপর থেরাপি গুলো স্টার্ট হয়েছিল, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি আর স্পেশাল এডুকেশন থেরাপি। আজকে আপনাকে জিজ্ঞাসা করবো, আমাদের কাছে যখন বিভিন্ন জন যোগাযোগ করেন, বিভিন্ন স্টেজে তারা যোগাযোগ করেন, একটু বলবেন যে তারা কি কি অবস্থায় আমাদের সাথে যোগাযোগ করেন এবং একদম শুরুতে তাদের কিরকম অবস্থা থাকে? স্যার, সাধারণত আমাদের কাছে যেই পেরেন্টরা যোগাযোগ করেন, তাদের সন্তানদের দেখা যায় এক একজনের এক এক রকম এজ রেঞ্জে তারা থাকে। সাধারণত যেরকম কোয়েল ম্যাম এবং সীমা ম্যাম বললেন, একদম আর্লি ডেজে যখন কোনো পেরেন্ট প্রথমবার জানতে পারেন যে তাদের সন্তান অটিজম, এডিএইচডি এইরকম কোনো জিনিসের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, তাদের কাছে জিনিসটা একদমই অ্যাকসেপ্টেবল হয় না। কখনো তারা হয়তো এরকম ভাবেন যে হয়তো এটা একটা ক্ষণস্থায়ী প্রবলেম, বড় হলে নিজে থেকে ঠিক হয়ে যাবে। বা হয়তো ফ্যামিলিতে এর আগে হয়তো ওর বাবা, জ্যাঠা কারোর ছিল, আমার ছেলেরও আছে জেনেটিক্স, বড় হলে ঠিক হয়ে যাবে। আর একটু সময় দিয়ে যদি দেখি, তো অনেকের মধ্যেই এই যে ডিনায়াল, এই ডিনায়ালের জায়গাটা কিন্তু ভীষণভাবে থাকে আর্লি ডেজে। এবং এটাই যদি আমরা দেখি এইরকম কোনো পেরেন্ট যারা হয়তো অলরেডি কিছু বছর বাচ্চার সঙ্গে কাজ করেছেন, তাদের মধ্যে কোথাও গিয়ে একটা হতাশার জায়গা আমরা দেখি। বা তাদের যে কোয়ারিটা যে ম্যাম এতদিন তো কাজ করালাম, কবে রেজাল্ট পাবো, কবে গিয়ে বাচ্চা ঠিক হবে, কবে একটা নর্মাল জীবনে ও ফিরতে পারবে, কবে স্কুলে যাবে, কবে কথা বলবে। সাধারণত পেরেন্টরা কিন্তু এই কোয়ারি গুলো নিয়ে বা এইরকম মানসিক স্টেটেই আমাদের সাথে যোগাযোগ করে থাকেন স্যার। কোয়েল, আপনাকে জিজ্ঞাসা করবো যে যখন আপনাদের সবে ডায়াগনোসিস হচ্ছে, তখন চারিদিকের লোকজন কি বলছে আপনি যদি বলেন, তারপর সীমান্ত থেকেও শুনবো। তো প্রথমে আমি ফ্যামিলির দিক থেকেই বলি যে ডায়াগনোসিস যখন হলো, তো অ্যাকচুয়ালি এটা সম্পর্কে কারোরই ধারণা থাকে না যতক্ষণ না ডায়াগনোসিস হচ্ছে। তো তখন ফ্যামিলি থেকে বলা হয় যে ও কথা বলবে দেরিতে, অনেকে কথা বলে, তো দেরিতে কথা বলবে, এটা নিয়ে এত ভাবার কিছু নেই, এত মানে এগুলো নিয়ে এত এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হবে না, এখন অনেক কম বয়স, ও অনেকে 5 বছরেও কথা বলতে শেখে। তো এই জায়গাটা আমি পেয়েছিলাম। সীমা? আমার ক্ষেত্রে আমি ফ্যামিলির দিক থেকে বলবো, ফ্যামিলি তো বিষয়টা পুরোপুরি ভাবে ডিনাই করেছে। আমার পরিবারটা যে এটা কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ছোট থাকতে বাচ্চারা এরকম হয়, বাচ্চারা চঞ্চল হয়, অনেকে দেরিতে কথা বলা শেখে, এগুলো বাড়ির থেকে হয়েছে। আশেপাশের লোকজন হয়তো বলেছে যে ও বোঝে না কিছু, ও মাথায় সমস্যা আছে, ও কথা বললে শোনে না, হয়তো কানে সমস্যা আছে যে শুনতে পায় না, এই টাইপের নানা ধরনের কথাবার্তা। এটাও শুনেছি, আমি যেহেতু ছেলেকে নিয়ে থাকতাম, ওর মা শেখায়নি, ওর মা বোঝায়নি, তাই জন্য এই জায়গাটা হয়েছে, এই ধরনের কথাবার্তাগুলো খুব শুনেছি। আমি এক্ষেত্রে আরেকটা জিনিস জানতে চাইবো, যখন এরকম চলছে, নিজের মধ্যে কি চলছে? নিজেকে কখনো দোষ দিয়েছেন? কখনো নিজের মধ্যে ইনসিকিউরিটি এসেছে? কিরকম হয়েছে? হ্যাঁ স্যার, এটা প্রচুর এসছে নিজের মধ্যে, যে মনে হয়েছে আমারই কোথায় ভুল হয়েছে বোধহয়, আমি কি করে কি করব। আর লোকজনের এই কথাগুলো শুনে নিজের মানে তখন এমন বাজে অবস্থা, হয়তো কখনো কখনো তার পরিপ্রেক্ষিতে ছেলেকে মানে ছেলের উপর রাগটা চলে যাচ্ছে, তখন দুজনে মিলেই বসে কান্না করছি, এরকম ব্যাপারটা হয়ে গেছে। আবার এটাও তখন মনে এটা হতো যে আদৌ কি সত্যি এ কোনোদিন ঠিক হবে, কথা বলতে পারবে, ও কি স্কুলে যেতে পারবে, নর্মাল লাইফে ফিরবে, এই প্রশ্নগুলো নানান রকম চিন্তা মাথার মধ্যে চলতে থাকতো তখন। কোয়েল, রাগ, লজ্জা, হতাশা, এই ধরনের যে সেন্সেশন, অনুভূতি বিভিন্ন বাবা মায়ের আসে, আপনারও কি এরকম এসেছিল? হ্যাঁ স্যার, একদমই তাই। রাগ, হতাশা এই জায়গাগুলো খুব পরিমাণে ছিল আমার মধ্যে। মানে সেটা কন্ট্রোলের বাইরে, মানে হয়তো কখনো কখনো রাগের মাথায় মেয়েকে এমন মেরেছে, ও হয়তো আমার কাছে ভয়ে আসছে না, মানে এরকমও হয়েছে। তো এই জায়গাগুলো প্রচন্ড আমার মধ্যে প্রচন্ড ছিল। আজ যদি আপনাদের দুজনকেই বলি যে আপনারা সেখান থেকে আজ অনেক দূরে এগিয়ে এসেছেন, যারা আজও সেখানে রয়েছেন তাদের কাছে যদি আজ আপনার কোনো বার্তা দেওয়ার সুযোগ থাকে, আপনি এবং আপনি কি বলবেন একটু যদি বলেন। প্রথমে বলবো যে
নিজের মাইন্ডসেট চেঞ্জ করাটা খুব প্রয়োজন রয়েছে। কারণ নিজের সেলফ অ্যানালাইসিস জিনিসটা আমাদের মধ্যে একদমই থাকে না, যেটা সবার আগে প্রয়োজন। কারণ যদি সেই সেলফ অ্যানালাইসিসটা না থাকে, আমরা কখনোই আমার বাচ্চাকে চেনার জায়গায় থাকবো না। যেটা আমরা প্রথম স্যারের ক্লাসে এসে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি যে সেলফ অ্যানালাইসিসটা প্রয়োজন রয়েছে, তারপর সেটা আমি নিজেদের মধ্যে বিল্ড আপ করি। বিল্ড আপ করার পর গিয়ে তখন বুঝতে পারি যে না, আমার বাচ্চাও একটা নর্মাল লাইফ পেতে পারে, বা তাকে একটা নর্মাল লাইফ আমরা দিতে পারি। সীমা, স্যার, আজকে আমি সেই প্যারেন্টসদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা এখানে যদি নিজেরা হার মেনে নেন চারিদিকের কথা শুনে যে এটার কোনো একটা ভালো ভবিষ্যৎ হতে পারে না, তাহলে আপনি কোনোদিনই রেজাল্টটা পাবেন না। আপনি আগে জানুন যে এটার একটা খুব সুন্দর একটা রেজাল্ট দেওয়া যায়, খুব ভালো একটা ভবিষ্যৎ দেওয়া যায়, যেটা আমি আজকে দিতে পেরেছি আমার বাচ্চার ক্ষেত্রে। তো সেটা আপনারাও পারবেন। তার জন্য আপনাকে নিজের এই যে শান্ত থাকতে হবে, চিন্তাধারার পরিবর্তন করতে হবে। আপনারা শুনলেন বিভিন্ন বাবা মার কি এক্সপিরিয়েন্স থাকে, এবং আপনারা এই ধরনেরই এক্সপিরিয়েন্স দিয়ে যান, তাই তো? দেখুন, আগে আমাদের বুঝতে হবে যে কোনটা খারাপ। আমরা ভাবি অটিজম মানে সারবে না, ভালো হবে না। ভয়টা কোথা থেকে আসছে? কারণ আমরা শুনছি ভালো হবে না। দেখুন, অটিজম নিয়ে সমস্যা না। যদি আপনি শুনতেন এতে চিকিৎসা করলে ভালো হবে, আপনার মানতে কোনো অসুবিধা থাকতো না। চারিদিক থেকে আপনাকে সবাই বলতে ব্যস্ত এটা ভালো হবে না, তাহলে ওটা শুনতে কি ইচ্ছুক হবে? তার মানে ওটা মানার জিনিস না। তার মানে সিস্টেম যেভাবে এটাকে প্লেস করছে ওখানে গন্ডগোল করেছে। আজ যদি এটাকে পরিণতি হিসেবে আমরা না মানি, আমরা ভাবি যে একটা জায়গায় সমস্যা রয়েছে, সমস্যা মানে সমাধান খুঁজতে হবে। এবং এখানে যেটা আপনাদের কেউ বলে না, সেখানে বাবা মা হিসেবে আপনার কি ভূমিকা, কাকে পাল্টাতে হবে, বাচ্চাকে না আপনাকে? আমরা বাচ্চাকে নিয়ে কাজ করি, কিন্তু কোথায় আসল কাজ করতে হবে আমাদের কেউ বলে না। আমরা সেটা নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে জানুন যে আউটকাম সম্ভব। আপনার বাচ্চা যে বয়সে দাঁড়িয়ে থাকুক, যে সিভিয়ারিটিতে দাঁড়িয়ে থাকুক, যে ডায়াগনোসিসে দাঁড়িয়ে থাকুক, আগে জানুন উন্নতি সম্ভব। এমনকি নর্মাল হবে না এই কথাটা কতটা ভুল আপনাকে বলতে পারবো না। নর্মালকে ছাড়িয়ে যাওয়ার জায়গা আছে, কিন্তু সেটা কিভাবে আগে আমরা বুঝবো। বোঝার আগে আমরা যাব যে আপনারা কোথা থেকে শুরু করেন এবং সেখান থেকে এগোনো যায় না যায় না। আজ সেটা নিয়ে কথা বলবো। আমরা ফিরে আসবো আলোচনায়। আমি আবার ফিরবো সীমার কাছে। সীমা, প্রথমে কি কি ট্রাই করেছিলেন আমাকে একটু যদি বলেন। হ্যাঁ স্যার, যখন ডায়াগনোস হয় তারপরে আমাকে যখন লিখে দিলেন যে থেরাপি গুলো করাতে হবে, তখন আমি অবশ্যই অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, বিহেভিয়ার থেরাপি এগুলো আমি সব করিয়েছি। এগুলো চেষ্টা করেছি। তারপরে তারা যেভাবে গাইডলাইন দিয়েছে সেইভাবে বাচ্চাকে জোর জবরদস্তি করতে হবে তো করতে হবে, এইভাবে করিয়েছি এগুলো। কোয়েল, আপনার এক্সপিরিয়েন্স কিরকম ছিল? আমারও স্যার সেমই, মানে আমিও প্রথমে বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি আর অকুপেশনাল থেরাপি দিয়ে শুরু করেছিলাম। তো প্রথমে ওর সিটিং হ্যাবিট একদমই ছিল না, সেই জন্য মানে স্ট্রিক্টলি বলা ছিল যে 15 মিনিট করে সারাদিনে 3 থেকে 4 বার ওকে জোর করে বসানো। মানে এই জায়গাটা ওই টাইমটা ও যতই চিৎকার করুক বা কাঁদুক, ওকে ছাড়া যাবে না, জোর করে ওই 15 মিনিট ওকে বসিয়ে রাখতেই হবে যাতে সিটিং হ্যাবিটটা আসে। সীমা, আপনাকে জিজ্ঞাসা করবো যে সেই সময় আজ যা বুঝতে পারছেন তার আধারে বলুন কি কি ভুল ধারণা ছিল। স্যার, আমি বলবো আমার যে ধারণাটা ছিল পুরোটাই ভুল। কারণ বাচ্চাকে জোর করে কোনো কিছু শেখানো যায় না। একটা লাইট দিয়ে বাচ্চাকে আই কন্টাক্ট করানো, এটা কোনো আই কন্টাক্ট হলো না, সেটা হয়তো সাময়িক, সেটা স্থায়ী না। বাচ্চাকে জোর করে বলো বলো করে এটা বলালাম, সেটা কোনো বলা না। ও নিজে থেকে যেটা বলছে সেটাই তো বলা। আমি এইভাবে মুখস্থ করে কখনো কথা হয় না, যেটা আমি আগে করতাম। এগুলো ভীষণ পরিমাণে আমার মনে হয় এই ভুলগুলো আমি করেছি। বাচ্চাকে জোর করে বসিয়ে এটা তোমার কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করতে হবে, কিন্তু ও যে অ্যাকচুয়ালি অ্যাটেনশনটা দিচ্ছে না, সেটা হয়তো আমার ভয় থেকে কিংবা আমি জোর জবরদস্তি করছি তার কারণে। তো এই ভুলগুলো খুব করেছি তখন। আজকে আমার মনে হয় যে আমি সত্যি কত ভুল করেছি সেই টাইমটায়। কোয়েল, আমায় বলুন যে শুনতে তো অদ্ভুত লাগছে
চারিদিকে তো এইভাবেই করা হয়, আর সীমা বলছেন এগুলো নাকি ভুল। ব্যাপারটা তো গোলমেলে লাগছে। আপনার এক্সপিরিয়েন্স কি বলে? আমার এক্সপিরিয়েন্সও স্যার সেমই ছিল। মানে আমি তখন ওকে জোর তো করেইছি, কারণ যেহেতু বলা হয়েছে যে এটা জোর না করলে এটা কোনোভাবেই ঠিক হবে হওয়া না। পসিবল না। তো সেই জায়গা থেকে জোরটা প্রচন্ড ভাবেই আমি করেছি। ওর সিটিং হ্যাবিট যখন আনার আমি চেষ্টা করি, মানে ও বসে বসে কাঁদছে, ওর সাথে আমি বসে কাঁদছি, মানে এরকম সিচুয়েশন ছিল আমার। তো অবশ্যই পুরো ধারণাটাই ভুল ছিল। সেই ক্ষেত্রে কিন্তু ওর সিটিং হ্যাবিট কিন্তু তখন আসেনি। আমি যতই জোর করে 15 মিনিট করে বসিয়ে রাখি না কেন, ও ওই টাইমটা হয়তো বসে থাকতো জোর করে, কিন্তু তারপরে সেই অটোমেটিক আবার দৌড়ে বেড়াতো। তো পুরো ধারণাটাই একদম ভুল, যেটা এখন মানে টোটালি আমার মানে চেঞ্জ হয়ে গেছে মাইন্ডসেট। যে না, ওর যখন ওই সময়টা আসবে, ওর সাথে যখন আমার সেই কানেকশনটা তৈরি হয়ে যাবে, তখন ও অটোমেটিক ওই জায়গাগুলো নিজে গ্র্যাব করে নেবে, আমাকে জোর করে সেটা করতে হবে না। আপনি আমাকে বলবেন যে একটা সময় ছিল যখন আমরাও থেরাপি মডেলে কাজ করতাম, একদম এবং তখন আমরা অন্যভাবে ভাবতাম। ঠিক। তখন আর আজকের যদি কম্প্যারিজন করি, আমরা অনেকগুলো জিনিস বলতে পারবো যে একদম। এগুলো সঠিক ছিল না। ধারণাগুলো কোথায় আমাদের বা বাকিদের ঠিক নয় হিসেবে আজকে বুঝছেন, একটু যদি বলেন। স্যার, ধারণা বদলের যে জায়গাটা আপনি বললেন, সেখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে ধারণাটা আমাদের মধ্যে বদলেছে আগের তুলনায়, আগে যখন আমরা থেরাপি বেস মডেলে কাজ করতাম, আমাদের ফোকাস থাকতো কি স্পিচ থেরাপি, বিহেভিয়ার থেরাপি, অকুপেশনাল থেরাপি, যেখানে আলাদা আলাদা টিচার টুকরো টুকরো কিছু সিস্টেমের মাধ্যমে বাচ্চার সঙ্গে কাজ করছে, এবং সেই সিস্টেম নিয়ে ধরুন বাচ্চার মা বাবাকে কিছু হোমওয়ার্ক অ্যাসাইন করা, কিছু অ্যাক্টিভিটির লিস্ট অ্যাসাইন করা, এইরকম ভাবে আমরা কাজ করতাম। কিন্তু বর্তমানে যেই জায়গাটায় আমরা পরিবর্তন এনেছি, যে বাচ্চার সঙ্গে তো অবশ্যই কাজ করব, বাচ্চার পরিবর্তন নিয়ে তো অবশ্যই ভাববো, কিন্তু একজন বাচ্চা যে কিনা আদতে একজন মানুষ, মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই সব থেকে বেশি কোথা থেকে শিখি? আমাদের মা বাবা এবং যেই পরিবেশে আমরা বড় হচ্ছি সেই পরিবেশের থেকে। তাহলে একজন বাচ্চা যেই পরিবেশ বা সে যে নিজের পেরেন্টের থেকে শিখবে, তাহলে প্রথম পরিবর্তনটা আমরা যদি তার পরিবেশ বা প্যারেন্টের মধ্যে না আনি, তাহলে বাচ্চার পরিবর্তন আনাটা কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। সেই কারণে বর্তমানে আমরা যেই ধারণাটা নিয়ে চলতে চাই, যে পেরেন্ট ফার্স্ট, মা বাবাকে প্রাথমিকে রেখে তাদের পরিবর্তনটাকে প্রথমেই চালনা করে তারপর পেরেন্টের মাধ্যমে বাচ্চার পরিবর্তন। ওকে, আমাকে একটু বলবেন যে আলাদা আলাদা ভাবে থেরাপি হচ্ছে, কিন্তু এখানে কারণ নিয়ে কি কাজ হচ্ছে নাকি শুধুমাত্র লক্ষণ? একদম স্যার। স্যার, সাধারণত এই জায়গাটায় যদি বলি, এইটা শুধু থেরাপির আগেও আমি একটা স্টেপ পিছনে গিয়ে একটা কথা বলতে চাইবো। শুধু থেরাপি বলেই নয়, পেরেন্টরা যখন, ম্যামরাও রয়েছেন, ম্যামরাও বলবেন, পেরেন্টরা যখন আমাদের কাছে আসেন, যেই জিনিসটা তাদের চোখে ধরা পড়ে সেইটা কিন্তু সমস্যা না, সেইটা হচ্ছে লক্ষণগুলো। যে বাচ্চা হয়তো খুব হুটোপাটি করছে, ভীষণ চঞ্চল, কিছুতেই ধরে রাখা যাচ্ছে না, এত করে জোর করছি তাও কেন কথা বলছে না, লোকের সামনে গিয়ে কান্নাকাটি করছে, চিৎকার করছে, অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যাচ্ছেন প্রত্যেকে। তাহলে পেরেন্টদের চোখেও কিন্তু ধরা পড়ছে লক্ষণগুলো, এবং যখন সেইখান থেকে দাঁড়িয়ে আমরা ওই ফ্র্যাগমেন্টেড থেরাপি মডেলে এগোচ্ছি, সেখান থেকে দাঁড়িয়ে কি হচ্ছে, হয়তো অকুপেশনাল থেরাপিতে মা বাবাকে এইটা টিপস দেওয়া হচ্ছে যে বাচ্চাকে কি করে ক্লান্ত করে শান্ত করিয়ে দেবে, কিন্তু বা ধরুন স্পিচ থেরাপিতে ফ্ল্যাশ কার্ড দেখিয়ে বাচ্চাকে কি করে শব্দ বলা শেখাবেন, কিন্তু শব্দ বলার জন্য যে পরিস্থিতি বা যে কনটেক্সটের প্রয়োজন, তার গাইডেন্স কিন্তু কেউ দিচ্ছেন না, পেরেন্টসরাও পাচ্ছেন না। তাহলে এইটা কিন্তু সেই জায়গার সব থেকে বড় একটা ল্যাকিং স্যার। কোয়েল, আপনাকে জিজ্ঞাসা করবো যে সেই সময় যখন আপনারা বাচ্চার থেরাপি শুরু করলেন, তখন বাচ্চা নানা রকম আচরণ করছে, আপনারা সামলাতে পারছেন না। এই জায়গা থেকে যখন কাজ করছেন, তখন কি করেছেন? বাচ্চা কি কারণে করছে এটা কি বোঝার চেষ্টা করেছেন? না স্যার, এটা কখনোই বোঝার চেষ্টা করিনি, কারণ আমরাও শুধু লক্ষণগুলো দেখেই যে এটা এই লক্ষণ হচ্ছে, তাহলে এটা এইভাবে কাজ করতে হবে। যেমন আমি বললাম যে ও বসছে না, তাহলে ওকে জোর করে বসাতে হবে।
কিন্তু ও কেন বসছে না সেটা কিন্তু মানে ওর অস্থিরতাটা কেন সেটা কিন্তু কখনো আমরা খুঁজে বের করার চেষ্টা করিনি, বা ওটা আমাদের ধারণাই ছিল না, ওটা আমাদের ধারণার বাইরেই ছিল। তো সেই হিসাবে আমরাও ওইভাবেই কাজ করে গেছি যেভাবে আমাদেরকে বলা হয়েছে। বাচ্চাকে র্যাপিং করুন, ওর হাইপার অ্যাক্টিভিটি কমে যাবে, বা ওকে পায়ের মধ্যে কিছু ওই Weight বালি gears type এর যেগুলো weight হয়, gears হ্যাঁ। হয় সেগুলো দিয়ে বেঁধে দিন, তাহলে হয়তো ওর ছোটা দৌড়াটা বন্ধ হয়ে যাবে। এই জায়গাগুলো প্রচুর আরেকটা পরিমাণে খুব তখন কমন সাজেশন যেটা সাধারণত স্যার দিয়ে থাকেন এই ক্ষেত্রে, হাইপার অ্যাক্টিভিটি কন্ট্রোলের ক্ষেত্রে, যে বাচ্চাকে সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা হ্যাঁ। করান, ভারী জিনিস ক্যারি করান, একদম। তাতে তারা ক্লান্ত হবে আর বেশি দৌড়াদৌড়ি করবেন। দৌড়াদৌড়ি করবে, মানে তার যত না ওয়েট তার থেকে বেশি ওয়েট দিয়ে তাকে ক্লান্ত করিয়ে দেওয়ার একদমই চেষ্টা তাই। আর কি। কিন্তু কারণ নিয়ে কিছু কাজ কারণ করা নিয়ে হয়নি, তাই তো? কখনো কোনো কাজ করা হয়নি। সীমা, আপনাকে জিজ্ঞেস করবো, একটা বাচ্চা কথা বলছে না, আমরা জোর করে তাকে বলানোর চেষ্টা করছি, কিন্তু কেন বলছে না, কোথায় আটকাচ্ছে, এটা নিয়ে কখনো কি কনসার্ন হয়েছেন, বা সেটা নিয়ে কি কখনো কাজ করা হয়েছে? না স্যার, সেটা আগে কখনো এটা ভাবিনি যে কেন বলছে না, কিসের জন্য, এটা নিয়ে কখনো ভাবিনি। উল্টে যেটা করিয়েছি, আগে ফ্ল্যাশ কার্ড দেখে সামনে রেখে দিয়েছে, ওকে স্পিচ থেরাপি করাতে নিয়ে গেছি, ওটা দেখে যেটা আছে ডিটো ওকে মুখস্থ করানো। একটা অ্যাপেলের ছবি থাকলে এটা বলো অ্যাপেল, বলো অ্যাপেল, না বলতে পারলে সেটা ভেঙে ভেঙে বলানোর চেষ্টা। কিন্তু ও নিজে থেকে কেন বলছে না সেটা কখনো বোঝার চেষ্টা করিনি আগে। কোয়েল, আপনি বলবেন যে আমরা বাচ্চাকে বোঝা না বোঝা এগুলো নিয়ে কথা বলছি, সাধারণত বাবা মারা কি করেন, থেরাপিস্টের কাছে যান, থেরাপি করেন। আপনারা থেরাপির বাইরে কিছু কি ভেবেছেন? দুজনকে জিজ্ঞেস করবো। একদমই না। ওই মুহূর্তে থেরাপির বাইরে যে কিছু ভাবতে হয় সেই ধারণাটা আমাদের কাছে ছিল না। তো সেই ক্ষেত্রে তখন পুরোটাই থেরাপিস্ট মানে যা যা বলেছেন সেগুলোই আমরা করে গেছি বাড়িতে। মানে তার বাইরে যে কিছু ভাবতে হবে সেই ধারণাটাও আমাদের মাথায় আসেনি, বা যারা আমাদেরকে কাজ দিয়েছেন তারাও কখনো সেই ধারণাটা আমাদের দেননি। আচ্ছা, আমাকে বলুন যে থেরাপি তো চলছে, তার মানে থেরাপি করছেন উন্নতির জন্য, তাহলে উন্নতির কি সংজ্ঞা ছিল আপনার কাছে? উন্নতির কোনো সংজ্ঞা ছিল না। ফার্স্ট অফ অল আমি টোটাল 6 ইয়ার্স মতো থেরাপি করিয়েছি, পুরো জিরো, মানে নিটফল পুরো জিরো। আমি থেরাপি থেকে কোনো উন্নতি পাইনি, বরং আমি যেটা দেখেছি যে ও যেটা নিজে ও অ্যাডাপ্ট করেছে আমাকে দেখে, সেটা দেখেই যতটুকু শিখেছিল ততটুকু। থেরাপি দেখে ওটা ওতে ওর কিছু যায় আসতো না, মানে জাস্ট করতে হবে, ওকে বসিয়ে করানো, ও সেটুকুই মানে তাও সেটা জোর জবরদস্তি, মানে যে করবে বলে করবে সেটা না, জোর করে করানো। সীমা, আপনার কাছে উন্নতির কি সংজ্ঞা ছিল? স্যার, উন্নতির সঙ্গে আমার খুব জানতে ইচ্ছা করতো। আমি কখনো থেরাপিস্টদের কাছে কোশ্চেন করেছি যে এটা কবে ঠিক হবে, আদৌ কি ঠিক হবে, তারা আমাকে কখনো বলতে পারেননি। তো সেখানে স্যার কোনো সংজ্ঞাই তো ছিল না, যে তারা কোনো অ্যান্সারই দিতে পারেনি যে তা আদৌ ঠিক হতে পারে, এটা মানে একটা নর্মাল লাইফও পেতে পারে। তারা সবসময় সেটাকে ডিনাই করে গেছে, কোশ্চেনের অ্যান্সারটাকে। তাহলে ঠিক হতে পারে কিনা তার উত্তর নেই, ঠিক হলে উন্নতি কতদিনে হবে এবং উন্নতি ঠিক কতটা হতে পারে তার কোনো সংজ্ঞা নেই। অথচ থেরাপিস্ট চলছে, বছরের পর বছর প্যারেন্টস থেরাপি করিয়ে চলেছে। দেখুন, থেরাপির বিরুদ্ধে আমার বক্তব্য না, আমার বক্তব্য হচ্ছে কি করছি, কেন করছি যদি না জানি, এবং করে কি লাভ হচ্ছে আমরা যদি সেটা না বুঝি, আমরা কি করছি। একটা সময় আমরাও এইভাবে এগিয়েছি, আজ ভাবতে খারাপ লাগে যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আমরা আজ সেখান থেকে অনেকটা দূর সরে এসেছি, কতটা দূর, কিভাবে কি আসবো, কিন্তু আগে আমাদের বুঝতে হবে আমরা কোথায় দাঁড়িয়ে থেকেছি। সীমা, আপনাকে জিজ্ঞেস করবো যে চারিদিকে বিভিন্ন বাচ্চা বিভিন্ন ভাবে বাড়ে, আপনি আপনার বাচ্চাকে দেখছেন, অন্য বাচ্চাকে দেখছেন, কখনো তুলনা করেছেন? হ্যাঁ স্যার, এটা তো তুলনা অবশ্যই করেছি, যে বাচ্চারা মিশছে, খেলছে, আমার বাচ্চা যে বাচ্চাদের সঙ্গে মিশছে না, তেমন ভাবে কথা বলছে না, ওদের সঙ্গে মিশে খেলা কিংবা যে মা বলে ডাকা, যে বাচ্চারা যে ওয়ার্ড গুলো শুরু শুরু শেখে সেগুলো বলছে না। তো এগুলো নিয়ে তো প্রচুর করেছি তুলনা, বাচ্চার সঙ্গে অন্য বাচ্চার সঙ্গে। কোয়েল, আপনাকে জিজ্ঞাসা করবো যে কোথাও কি এমন হয়েছে যে আজ মনে হয় যে এই জিনিসগুলো করে সময় নষ্ট হয়েছে প্রচুর?
পুরোটাই। মানে আমি এতটাই সময় নষ্ট করেছি যে আমার নিজের রিয়েলাইজেশন হয় যে আজ থেকে যদি আহ, মানে 7 বছর আগে মানে এই ডায়াগনোসিসটা যেটা এখন আমরা পেয়েছি সেটা যদি পেতাম, তো অ্যাটলিস্ট আজ আমার মেয়ে তো মানে কোথায় যেত আমি নিজেও মানে আমার ধারণার বাইরে। সিরিয়াসলি মানে ও এইটুকু টাইমের মধ্যে ওর মধ্যে এত ইমপ্রুভমেন্ট, এটা আগে পেলে তো একদম এতদিনে অনেক হিউজ ইমপ্রুভমেন্টের জায়গায় পৌঁছাতে পারতো। আজ যে বাবা মা এই স্টেজে রয়েছেন, যে স্টেজে আপনি ছিলেন, কি বলবেন তাদের কাছে? তাদের কাছে একটা কথাই বলবো যে নিজের সন্তানের কথা আগে ভাবুন, যে বাচ্চাটা কি চাইছে। সেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা সব থেকে খুব বেশি ভাবে মিস করে যাই, কারণ আমরা আমার বাচ্চাকে ইম্পর্টেন্স দিতে ভুলে যাই। সে জায়গায় সবসময় আমরা নিজেরা কি চাই সেটা বাচ্চার উপরে চাপিয়ে দিতে চাই। অ্যাকচুয়ালি বাচ্চাটা কি চাইছে সেটা আমরা কখনো ভেবে দেখি না। তো সেই ক্ষেত্রে বলবো আগে নিজের বাচ্চাকে চিনতে শিখুন, সেই ক্ষেত্রে বাচ্চার উন্নতি অনেক বেশি তাড়াতাড়ি হবে। সীমা, আপনার কাছে আসবো। আপনি যদি আমায় বলেন, কোয়েল একটা পার্সপেক্টিভ রাখলেন, আহ বাবা মাদের উদ্দেশ্যে একটা ফিডব্যাক রাখলেন, সাজেশন রাখলেন। আপনি যদি আজ নিচে যখন সেই স্টেজে ছিলেন, নিজেকে কোনো সাজেশন দিতে পারতেন, কি বলতেন নিজেকে যে এই করো বা এই করো না? হ্যাঁ স্যার, আমি সেটা নিজেকে যদি সেখানে রাখি, এখন আমার নিজেকে বলতে ইচ্ছা করে আমি যে ভুলগুলো করেছি ওই ভুলগুলো করতে বারণ করব। যে সেই সময় সেই যে ডায়াগনোসিসটা আমাকে করে দিয়েছে আমি সেটার উপর নির্ভর করে যেভাবে চলেছি, আমি অন্য কোনো রাস্তা খোঁজার চেষ্টা করিনি। তো আমি অবশ্যই আমার আমিটাকে বলতাম যে আমি যদি একটা রাস্তা খুঁজতে পারতাম এখানে আজকে যেটা পেয়েছি সেটা, তাহলে হয়তো এই জিনিসটা আমার কবেই ঠিক হয়ে যেত, আমার এতটা টাইম ওয়েট করতে হতো না। তো আমি সেই বাবা মার উদ্দেশ্যেও এটাই বলবো যে আপনারা বাচ্চাদেরকে বোঝার চেষ্টা করুন, এটা যেটা চারিদিকে বলছে সেটা হতে পারে না, এর যে একটা ভালো রেজাল্ট হতে পারে সেটা আজকে আমরা পেয়েছি, আপনারাও পাবেন। তো এখানে আপনারা নিজেদের মাইন্ডসেটটা পরিবর্তন করে দেখতে পারেন। আমি আপনাদের বলবো একটা সাধারণ কথা বলবো। আপনার বাচ্চা একজন মানুষ, এবং আমরা এটা ভুলে যাই। আমরা ভাবি আপনার বাচ্চা একজন ডায়াগনোসিস, তাকে একটা ডায়াগনোসিস যেটা দেওয়া হচ্ছে সেটার নাম নাকি পরিণতি। প্রথম কথা, ওটা যদি পরিণতি হয় তাহলে জেনে কি করব? যদি ওটা পরিবর্তনযোগ্য হয় তাহলে জেনে লাভ আছে। তাহলে পরিবর্তন যদি বলি, তাহলে কতদিনে কতটা, এর স্বচ্ছতা যদি না থাকে, যে কাজ করছে, যে থেরাপিস্ট, সো কল্ড এক্সপার্ট, তার কাছে যদি স্বচ্ছতা না থাকে, কি করে হবে? একবার ভাবুন যে একজন বাবা মা, একজন থেরাপিস্ট কাজ করছেন, খুব ভালো কথা, আমার তাতে আপত্তি নেই। কিন্তু যার জন্য কাজ করছেন সে তো আপনার বাচ্চা। তাহলে সেই বাচ্চাকে না জেনে বুঝে আমরা যদি আমাদের চাওয়াটা শুধু উপরে চাপাতে থাকি, আমরা কি চাইছিলাম অরিজিনালি? তার জীবন ভালো হোক। তার জীবন সত্যি কি ভালো করছে? আমরা সেটাকে আরো দুর্বিষহ করে তুলছে, আমরা এটা বুঝতে পারি না। আর সেটা করে নাকি আউটকাম আসবে, এটা কখনো হতে পারে? বেশ, কি আউটকামের জন্য কাজ করছে আমার কাছে ক্ল্যারিটি লাগবে। দেখুন, এটা খুব দুঃখজনক যে প্রফেশনালরা এই ক্ল্যারিটি তৈরি করেননি। যদি তৈরি না করেন আপনাকে দেবে কোথায়? কিন্তু অন্যদিকে বাবা মারা ধরে নিয়েছেন তারা ডিপেন্ডেন্ট, প্রফেশনালরাই নাকি রাস্তা দিতে পারবেন। কিন্তু শরীর আপনিও নিয়ে জন্মেছেন, বাচ্চাও নিয়ে জন্মেছে, তার মধ্যে যে ইন্টারনাল সিস্টেমস আপনার ক্ষেত্রেও এক, বাচ্চার ক্ষেত্রেও এক। আপনার চারিদিকে আপনি বিভিন্ন মানুষকে স্টেজে স্টেজে বাড়তে দেখেছেন, তার ক্ষেত্রেও যা সিস্টেম, আপনার ক্ষেত্রেও তাই সিস্টেম, বাচ্চার ক্ষেত্রেও তাই সিস্টেম। তাহলে এই পুরো সিস্টেম তো আপনি দেখতে পাচ্ছেন, অনুভব করতে পারছেন। এবং সেখানে আমরা যদি সেখানে এই ফ্লোতে কোথায় আটকাচ্ছে বোঝার চেষ্টা করি, যে কেউ বুঝতে পারবে। তার জন্য স্পেশালিস্ট হতে হবে। একজন মা নিজের বাচ্চাকে কিভাবে বোঝেন? অনুভব করে।
একটা বাচ্চা কিভাবে শেখে? অনুভব করে, চারিদিকে তাকিয়ে দেখে। তাহলে আপনিও তাকিয়ে দেখে শিখবেন। হুম। আপনাকে বলা হয়েছে এটা নাকি কমপ্লিকেটেড। কথাটা হচ্ছে একবার চোখ খুলে তো দেখুন, মিলিয়ে দেখুন অতটা কমপ্লিকেটেড বাস্তবে কিনা। এবং খুব সহজ একটা কথা বলবো, বাচ্চাকে বোঝার চেষ্টা করো। আপনি যদি বলেন কিভাবে বুঝবো, আপনি ভাবুন আপনি আজ আপনার জীবনে বিভিন্ন রিলেশনশিপ, সম্পর্ক আপনার ক্ষেত্রে রয়েছে। তাহলে আপনি ভাবুন আপনার সাথে সম্পর্ক রয়েছে এমন অন্য কেউ, তাকে কি আপনি বোঝেন? কম বেশি নিশ্চয়ই বোঝেন। তাহলে কিভাবে বুঝলেন? আপনাকে 1 2 3 4 করে স্টেপ বলে দিয়েছিল, তারপর বুঝলেন? এরকম নিশ্চয়ই নয়। তাহলে তো কোনো সম্পর্কই টিকবে না, তাই না? হুম। যে আপনার বাচ্চার সাথে যে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে, এটা কেউ বলে দেয়নি। এবং আপনার বাচ্চার সাথে সম্পর্ক যে আপনাকেই স্থাপন করতে হবে, এটা বলে দিতে হবে। বাড়তি কথা হচ্ছে আপনার সাথে আপনার বাচ্চার সম্পর্ক। দাঁড়ান, সে আপনার সাথে সম্পর্ক স্থাপন করতে না হয় পারছে না, তার মানে আপনিও কি অতটাই ডিসেবলড যে আপনি ওর সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন না? দাঁড়ান, এখানে ডিসেবিলিটির কথা আসছে কেন? আপনি ভাবুন আপনাদের বলা হয়েছে এতে এত পার্সেন্ট ডিসেবিলিটি রয়েছে। হুম। দাঁড়ান, আপনারা কেউ ডিসেবিলিটির সংজ্ঞা খুঁজছিলেন? আপনার বাচ্চাটা কতটা ডিসেবিলিটি রয়েছে জানতে চাইছিলেন? আপনার বাচ্চার ডিসেবিলিটি ভাঙিয়ে কতটা ইনকাম ট্যাক্সে ছাড় আর ট্রেনের টিকিটে ছাড় পাবেন সেটা ভাঙানোর চেষ্টা করছিলেন? একজনও প্যারেন্ট এরকম হবেন না। তাহলে কি করছিলেন? আপনাকে সো কল্ড এক্সপার্টরা যা দিয়েছে আপনি তাই নিয়েছেন, কিন্তু একবার মাথা খাটানো, আপনি কি সেটা করেছেন? যদি সেটা না করেন, আপনি মাথা খাটাবেন না, আপনি রেজাল্ট পাবেন। আপনি একবার ভাবুন তো, এটা প্র্যাকটিক্যাল? আপনি আপনার বাচ্চাকে বুঝবেন না, একটা মেকানিক্যালি 1 2 3 4 5 ফেলে দেবেন আর রেজাল্ট চলে আসবে। একবার ভেবে দেখতে পারেন কতটা হাস্যকর প্রপোজাল, কতটা হাস্যকর। আপনাকে সেটাও বলে দিতে হবে এটা না হাস্যকর। আপনার এই অবস্থা, আপনি এতটা ডিপেন্ডেন্ট হয়েছেন, আর আপনি এতটা ডিপেন্ডেন্ট কিন্তু বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট। এক্সপেকটেশনে তো একটা প্র্যাকটিক্যালিটি আছে, আর তারপর হাহুতাশ করছেন আমার বাচ্চা ভালো হচ্ছে না। আপনি কি প্র্যাকটিক্যালি ভাবছেন? একবার ভেবে দেখুন। কারণ আপনি যদি প্র্যাকটিক্যালি ভাবতেই না জানেন, উন্নতি এত সহজ না। তবে যদি আপনি ভাবেন, যদি আপনি নিজের অনুভব খুলে দেন, উন্নতি সত্যি সহজ। আজ আমরা যখন কাজ করি বাচ্চাকে নিয়ে, বিশেষ কিছু করতে হয় না, শুধু বাচ্চাকে বুঝতে হয়। এর পিছনে একটা আলাদা সায়েন্স রয়েছে। আপনি ভাবুন, বাচ্চাকে আপনি বিভিন্ন জিনিস চাপিয়ে দিচ্ছেন, আপনার বাচ্চা নিরাপদ বোধ করছে? হতে পারে। হুম। সারাক্ষণ তো আপনি বলে যাচ্ছেন ও কিছু পারে না, সারাক্ষণ চারিদিক থেকে লোকজন বলে যাচ্ছে কিছু পারে না, এবং ও যখন চেষ্টা করছে ও সত্যিই পারছে না, তাহলে এই জায়গায় কি সেলফ কনফিডেন্স ডেভেলপ করবে? সম্ভব এটা? তাহলে যখন এই জিনিস হচ্ছে, বাচ্চা ইনসিকিউর ফিল করবে? অবশ্যই। তাহলে দেখুন, ভিতরে অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, ইনসিকিউরিটি জমা হচ্ছে, আর এর উপর গিয়ে ওকে জোর করে বিভিন্ন জিনিস করানো চাপিয়ে দিচ্ছে। কি হচ্ছে? ইনসিকিউরিটি বাড়ছে। শুধুমাত্র এই ইনসিকিউরিটিটুকু সরিয়ে নিন, অ্যাড করা না, মাইনাস করা বলছি, শুধুমাত্র এটুকু সরিয়ে নিন, দেখুন বাচ্চা এমনি এমনি বাড়বে। এবং এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। আজ যেটুকু বলে দিচ্ছি শুধু এটুকু আজ করে দেখুন, জীবন পাল্টাবে। কার? আপনার এবং আপনার বাচ্চার। আজ যদি আপনি একটু শান্ত হতে পারেন, একটু, বেশি না, আপনি দেখবেন বাচ্চার সাথে সাথে শান্ত হচ্ছে। বাচ্চার উপর কিচ্ছু করেননি, শুধুমাত্র একটু শান্ত হয়ে ট্রাই করে দেখুন, উত্তর পাবেন, ফল পাবেন। আপনি যত হাউ 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 করে গেছেন
শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু একটু মানুন। যত হাওয়া হাওয়া করে গেছেন, প্রবলেম বেড়েছে, সিচুয়েশন কমপ্লিকেট করেছে, এবং এটাই এক্সপেক্টেড। দোষ দিচ্ছি না, আপনাকে কেউ বলে দেয়নি, কিন্তু আজ একটু নিজের ভাবনাটা খুলুন। বাচ্চার থেরাপি লাগবে লাগবে না অনেক পরের কথা, পরে যাব। বাড়িতে সারাদিন বাচ্চার সাথে আছেন তো, তাহলে ওকে যদি আপনি সাপোর্ট না করেন, হুম। কে করবে? আপনার বাইরে বেরোনোর উপায় থাকতে পারে, ওর তো নেই। হুম। ওর কাছে তো বাইরের জগৎ বলে কিছু অস্তিত্ব নেই। ঘুরতে যাওয়া এক জিনিস, কিন্তু ও যদি বাড়িতেই সিকিউর না ফিল করে, বাইরে কি হবে? যদি ভেতরে কনস্ট্যান্ট একটা অস্বস্তি কাজ করতে থাকে, অ্যাংজাইটি কাজ করতে থাকে, আপনি ভাবুন এই বাচ্চাটা কি স্থির হবে? সম্ভব? একবার তাকিয়ে দেখুন আপনি নিজে রেগুলেটেড কিনা, তাহলে বাচ্চা এই অবস্থায় রেগুলেটেড হতে পারে? খুব সহজ কিছু প্রশ্ন, মানুষ হিসেবে ভাবুন না। আমি ধরে নিচ্ছি আপনি মানুষ, আপনার বাচ্চা মানুষ, খুব ভুল ধরছি না তো? তাহলে যদি এটা হয়, এটা তো যে কোনো মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তাহলে আপনাকে কি ডায়াগনোসিস দেওয়া হয়েছে কি যায় আসে? ওটা নিয়ে পরিণতি নির্ধারণ করতে হবে কেন? পরিণতি তো শেষে আসছে, শেষেরটা পরে ভাবছি, এখন কি করণীয় আগে ভাবি। এখন যা করার আমি ঠিক করছি না, কিন্তু শেষেরটা ঠিক হতে হবে। হাস্যকর না? এখন কি করতে হবে কে বলবে? অন্য কেউ বলে দেবে, কিন্তু আপনি মাথা কাটিয়ে ভাববেন না। হাস্যকর না? একবার ভাবুন না, জিনিসগুলো কমপ্লিকেটেড না, আমরা কমপ্লিকেট করে ফেলেছি। কেন? কারণ আমরা মাথা লাগাইনি। আজ যদি আপনি মাথা লাগান, আপনি বুঝবেন যে জিনিসগুলো কমপ্লিকেটেড না। বুঝবেন যে অটিজমের ক্ষেত্রে কতগুলো লিমিটেশনের নাম দেওয়া হয়েছে। ওর এখানে সমস্যা, এখানে সমস্যা, এখানে সমস্যা, খুব ভালো কথা। তার সমাধান কিভাবে হবে? না, সেটা নিয়ে কোনো কথা নেই। বেশ, কেন হয়েছে? না, সেটা নিয়েও কোনো কথা নেই। মানে কি আমি বুঝি না। আজ আমরা এখান থেকে অনেক দূর সরে এসেছি, এবং আমি যে কথা বলছি আপনারা এটুকু বুঝতে পারছেন বাকিদের থেকে আলাদা। কেন? আমরা এটুকু বুঝতে পেরেছি ওভাবে করে হবে না। আপনি করতে পারেন ওভাবে, আমার কোনো আপত্তি নেই। তাহলে ওভাবে করে বাকিরা যে রেজাল্ট পাচ্ছে আপনিও সেটা পাবেন। যদি আপনি খুশি থাকেন, আমার কি আপত্তি? আর যদি খুশি না থাকেন, তাহলে আগে ভাবতে হবে, রাস্তা পাল্টাতে হবে। একই রাস্তায় যাবেন, অথচ অন্য গন্তব্যে পৌঁছবেন। প্র্যাকটিক্যাল, একটু ভেবে দেখুন না। আর যদি অন্য রেজাল্ট চান, রাস্তা পাল্টাতে হবে তো, নাকি? আজ আমরা রাস্তা পাল্টেছি। আমি এই জায়গায় আবার কোয়েলের কাছে আসবো। কোয়েল, আমায় বলুন যে একজন প্যারেন্ট তো, তাকে দোষ দেওয়া যায় না, তাকে প্রফেশনালরা যা বলেছেন তারা তাই করছেন, কিন্তু একজন প্যারেন্ট নিজের বাচ্চাকে বুঝবে, আমি এটা ডিমান্ড করছি, কিভাবে বুঝবে? একটুখানি 1 2 3 4 করে তার ধাপ বলে দেবেন? একদমই। প্রথমেই বলবো যে যেটা আমরা প্রথমে শিখেছি, যে বাচ্চাকে ভালোবাসতে শেখা। প্রথম আমরা যখন একটা বাচ্চা সদ্যজাত হয়, তখন আমরা বাচ্চাকে যে ভালোবাসাটা দিই, ডায়াগনোসিস হওয়ার পর কিন্তু আমরা সেই ভালোবাসার জায়গাটা কোথাও হারিয়ে ফেলি। তো সেই ভালোবাসার জায়গাটা তাকে ফিরিয়ে দেওয়া, জাস্ট একটা হাগ, মানে ওদেরকে এটা যে কত পরিমাণে খুশি দিতে পারে, সেটা আমি মা হয়ে বুঝেছি এখন। কারণ আমি যখন আমার মেয়েকে হাগ করি, তখন আমি দেখেছি ওর মধ্যে কতটা ভালো লাগা থাকে। তো প্রথম এটাই, আগে ভালোবাসবো নিজের বাচ্চাকে। তারপরে স্টেপ হচ্ছে যে মিররিং, যেটা স্যার বলেন সব সময়, যে নিজের বাচ্চাকে জাস্ট কিচ্ছু না, ও কি করছে সেটা দেখে ওর সাথে সেই জিনিসটা করা। ও খেলছে, ওর সাথে খেলুন, আর কিচ্ছু না, ও ওটুকুই চায়, তার বেশি কিন্তু ও কিছু চায় না। তারপর থার্ড হচ্ছে ওকে অবজারভেশন, যেটা হচ্ছে সব থেকে মোস্টলি ইম্পর্টেন্ট।
কারণ কি, অবজারভেশন না করলে আপনার বাচ্চা কোন জায়গাটা সাফার করছে আপনি কিন্তু কোনোভাবেই সেটা বুঝতে পারবেন না। তো অবজারভেশনের পার্টটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। সেটা ও খেলছে, ওকে খেলতে দিন, ও যা করছে ওকে করতে দিন, আপনি জাস্ট ওকে ক্যাজুয়ালি অবজার্ভ করুন। সেখান থেকে আপনি আপনার অনেক কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি পেয়ে যাবেন। সীমা, আপনাকে জিজ্ঞাসা করব, আমরা এখানে বাচ্চাকে বদলানোর জায়গায় নিজেদের বদলানোর কথা বলছি। দেখুন, আমরা তো জানি যে বাচ্চার প্রবলেম, বাচ্চাকে নিয়ে কাজ করতে হবে, নিজের উপর কাজ করে কি হবে, একটু যদি বলেন। স্যার এটা ঠিক, আমি যদি নিজে না বদলাই, কারণ আমি আমার বাচ্চাকে শেখাচ্ছি, আমি হয়তো নিজে হাসছি না, আমার বাচ্চাকে গম্ভীরভাবে আমি শেখাচ্ছি, তো আমার বাচ্চা কি শিখবে সেটা আমার থেকে। তাহলে আমাকে নিজে আগে এই জায়গাটা নিজেকে শিখতে হবে, যে বাচ্চাকে কি করে বুঝতে হয়, নিজের চিন্তাধারাটা, যে আমি বাচ্চা করছে কোনো কিছু, তার পিছনে যে কোনো রিজন থাকতে পারে, সেটা বোঝার জন্য তো আমাকে পাল্টাতে হবে, আমার মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আমি যে বাচ্চাটা ওরকম হয়েছে তারপর যে আমি হাসতে ভুলে গেছি, আমাকে সেই জায়গাটা ফিরিয়ে আনতে হবে, তাকে ফিল করাতে হবে আমি তার টিচার না, আমি তার মা। তো এই বদলগুলো তো স্যার অবশ্যই আগে নিজের মধ্যে আনতে হবে, তবে না কিন্তু আমায় বলুন, আপনি বললেন যে ওকে না শেখানো, তাহলে ওরা কি করে শিখবে? স্যার এটাই আমরা ভুলে যাই, যে একটা মানুষ কিভাবে শেখে, একটা মানুষ বলতে একটা বাচ্চা কিভাবে শেখে, এটা আমরা ভুলে যাই যখন থেকে আমরা জানতে পারি। আর সেখানে থেরাপিস্টরাও আমাদেরকে এটাই বলে দেয় যে ওদেরকে ধরে বেঁধে শেখাতে হবে, ওরা শিখতে পারবে না। কিন্তু অ্যাকচুয়ালি তো সেটা না, জোর করে শেখানোটা তো শেখা না, ওরা দেখে দেখে শেখে, বুঝে শেখে। কিন্তু হ্যাঁ, কিছুটা জায়গা ওদেরকে সাপোর্ট দিতে হয়, সেটা ভালোবাসা দিয়ে। তো সেই জায়গাটা ওদেরকে দিতে হবে, ওরা ঠিক শিখে যাবে। আর তার জন্য নিজে আপনি কিভাবে বাচ্চাকে বুঝছেন সেটা আপনি নিজে আনুন, নিজের মধ্যে পরিবর্তন আনুন, অটোমেটিক ওরা শিখে যাবে। কোয়েল, আমাকে বলবেন যে এখানে নিজেকে কি আপনাকে পরিবর্তন করতে হয়েছে? অবশ্যই পুরোটাই পরিবর্তন করতে হয়েছে। মানে আমি যেটা নিজেকে বলি যে এটা আমার নিউ ভার্সন অ্যাকচুয়ালি। মানে আমি এরকম ছিলাম না কখনোই, মানে এত শান্ত তো নয়। মানে কথায় কথায় রাগ আসতো। তো সেই জায়গাগুলো আমি প্রচন্ড রকমের নিজে সাফার করেছি, তার সাথে সাথে আমার মেয়েও সাফার করেছে। কারণ কি, আমার স্ট্রেস লেভেল এতটাই বেশি ছিল যে সেটা কিন্তু আমার মেয়ের মধ্যে পুরোটা যেত, সেটা আমি কিন্তু তখন বুঝতে পারতাম, ফিল করতে পারতাম। কারণ আমি এটা মনে করি যে বাবা মায়ের প্রতিচ্ছবি হচ্ছে তার সন্তান, সে যেটা দেখবে সে কিন্তু সেটা দেখেই শিখবে। তো স্বাভাবিক আমার রাগ হতো, আমি যখন কাঁদতাম তো আমি দেখতাম যে ও আমাকে দেখে ও কান্না শুরু করেছে। মানে এই যে এই জিনিসগুলো তখন কোনোভাবেই ফিল করতে পারতাম না। তো সে জায়গা থেকে এখন যখন আমি নিজে হাসি খুশি থাকি, নিজেকে চেঞ্জ করেছি, তো সেই জায়গা থেকে আমি দেখেছি আমার বাচ্চা এখন কান্না কি জিনিস ও ভুলেই গেছে। মানে ইনফ্যাক্ট আমি যখন হাসি ও হয়তো অনেক সময় কারণও বোঝে না, বাট আমি যে হাসছি সেটা দেখেও এত খুশি হয়, ও নিজেও হাসে। মানে এই জায়গাটা আমার কাছে খুব বড় পাওয়া। আচ্ছা সীমা, আমাকে একটু বলবেন যে এই যে নিজের মধ্যে পরিবর্তন আনতে হলো, এটা কতটা কষ্টকর ছিল, এবং সেটা করতে কোথায় আপনার পুরনো সেলফের সাথে স্ট্রাগল করতে হলো? স্যার এটা আনতে একটু সময় অবশ্যই লেগেছে, যেটা কারণ আমি সেই টাইমটাতে ছিলাম যে এরকম ওর আমার কথা শুনতে বাধ্য, ও শুনবেই আমার কথা, কেন শুনবে না, সেটা মেরে হোক জোর করে হোক ও শুনতেই হবে। তো সেই জায়গাটা থেকে ওকে ভালোবাসা, ওকে বোঝাই, জায়গাটা আনতে একটু সময় অবশ্যই লেগেছে। আর সেখানে আমি যে দুজন, পুরনো আমি আর এখনকার আমির মধ্যে অবশ্যই একটু দ্বন্দ্ব হয়েছে, যে এটা কি ঠিক করছি তো, এটা কি ঠিক করছি তো, না আগেরটা ঠিক করছিলাম, এটা আমার মধ্যে চলেছে। কিন্তু যখন আমি দেখলাম রেজাল্ট, মানে সেটা কিছুদিনের মধ্যে এত ভালো, যে বাচ্চার সঙ্গে কানেকশন করতে হয়, সেই জিনিসটাই জানতাম না, যে বাচ্চার সঙ্গে কানেকশন করতে হয়, ওর সঙ্গে কানেকশন হয়, সেটা জানতাম না। এটা জানতাম যে আমি শেখাবো মানে ও শিখতে হবে, ও শিখতে বাধ্য। আজ আপনাদের বলবো যে যখন আমরা অটিজম নিয়ে কথা বলি, যখন এডিএইচডি নিয়ে কথা বলি, আগে বলছেন যে আপনার বাচ্চা মানুষের সাথে কানেক্ট করতে পারছে না, হিউম্যান টু হিউম্যান কানেকশনের অভাব। আর আপনি যদি এখানে কানেকশন, সম্পর্ক নিয়ে না আসেন, তাহলে ঘাটতি তো ঘাটতি রয়ে গেল। তাহলে এক্ষেত্রে সম্পর্ক স্থাপন কে করছে? আপনি। এবং আপনি যদি এটা করতে চান, আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন, নিজের অনুভব, অনুভূতি যদি বাড়িয়ে না তোলেন, আপনি সেটা কিভাবে করবেন?
তাহলে এক্ষেত্রে নিজেকে পরিবর্তন, আজ আমি যা বলছি, আমরা যা বলছি, চারিদিকে যা শুনছেন তার থেকে এতটা আলাদা, আপনারা স্ট্রাগল করতে পারেন, বুঝতে না পারতে পারেন যে আমি কি বলছি। এরকমও হয় নাকি, অটিজমেও উন্নতি হতে পারে কিনা। কথাটা হচ্ছে এতদিন যা শুনেছেন সরিয়ে রেখে জাস্ট নিজের বিবেচনায় একবার ভাবুন, আমি যা বলছি পুরোটা মিলিয়ে দেখুন যে হ্যাঁ এটা হতে পারে কিনা, কে কি বলেছে সরিয়ে রেখে। কিন্তু আগে আপনাকে ভাবতে হবে যে একজন মানুষ কিভাবে বড় হয়, আপনি কিভাবে বড় হয়েছেন, আপনার চারিদিকে বাকিরা কিভাবে বড় হয়েছে। কোয়েল, আপনাকে জিজ্ঞাসা করব যে আমরা নিজেদের পরিবর্তনের কথা বলছি, সীমা নিজের পরিবর্তনের কথা বললেন, কিন্তু কোন পরিবর্তন সবচেয়ে এফেক্টিভ হয়েছে আপনার ক্ষেত্রে আপনি মনে করছেন? উম, প্রথম পরিবর্তন যেটা আমি বলবো যে নিজের ওভার থিঙ্কিং কমানো। কারণ আমি প্রচন্ড রকমের ওভার থিঙ্কার। তো সেই জায়গা থেকে ওভার থিঙ্কিংটা আমি এখন টোটালি বন্ধ করে দিয়েছি, যেটা আমার মধ্যে এখন নেই, লেস একদম। তো সেই জায়গাটা আগে কমাতে হবে, দেন তারপর পরের স্টেপ গুলো আসবে। কারণ ওভার থিঙ্কিং না কমালে স্ট্রেসও কমবে না, বাকি কোনো জিনিসই কমবে না। তো ওভার থিঙ্কিংটা আগে আমাদের ওটাকে ওভারল্যাপ করে এগোতে হবে, তারপরে বাকি জিনিসগুলো আসবে। আত্রি, আপনার কাছে আসবো। দেখুন, প্যারেন্টস যখন আসেন তারা একটা নির্দিষ্ট স্টেজে থাকেন, আপনারা সেটা অনুভব করেন, এবং আমরা আজ সেই স্টেজ যদি না পেরোতে পারি, ওনাদের অন্য কোথাও নিয়ে যাওয়া যাবে না। একদম। চারিদিকে কি নিয়ে কাজ করা হয়? সার্ভিস ডেলিভারি। আমরা আজ রেজাল্টস ডেলিভারি নিয়ে কাজ করি, সুতরাং সেখানে পুরো মডেলটা পাল্টে যাচ্ছে। আজ যদি আমরা রেজাল্ট দিতে চাই, বাবা মায়ের কোন ভাবনা, কোন অ্যাটিচিউড, কোন চিন্তাধারা আপনাদের কাছে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, আপনি যদি একটু শেয়ার করেন। একদম। স্যার, এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে কোয়েল ম্যাম লাস্ট যে কথাটা বললেন আমি সেইটা টেনে একটু বলবো, যে ওভার থিঙ্কিং। ওভার থিঙ্ক করতে গিয়ে অনেক সময় যেটা দেখা যায় যে পেরেন্ট বাচ্চার যে কোনো বিহেভিয়ার, যে কোনো ইন্টারাকশনকেই প্রবলেমের আখ্যা দেন। যেরকম বাচ্চা খাচ্ছে না, প্রবলেম। বাচ্চা কোনো কিছু জেদ করছে, প্রবলেম। বাচ্চা হয়তো বিরক্ত হয়ে কোনো একটা রিয়াক্ট করছে, আগেন প্রবলেম। তার মানে বাচ্চা ইজ ইকুয়াল টু প্রবলেম। তাহলে এই যে ধারণাটা, মানে পেরেন্টের মধ্যে কোথাও না কোথাও স্যার, তারা যখন একটা সিস্টেমে কাজ করে আসছেন, আমাদের কাছে এসে পৌঁছচ্ছেন, তাদের মধ্যে কোথাও একটা ধারণা যে বাচ্চার সাথে যাই করি ঠিক তো কোনোদিন হবে না, বাচ্চা তো প্রবলেমেই আটকে থাকবে। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে অ্যাকচুয়ালি কি আউটকাম পসিবল, এই ধারণাটা তো পেরেন্টের কাছে থাকে না। এবং পেরেন্ট এই যে সবকিছুকে একটা প্রবলেমে কনভার্ট করে দেওয়ার তাদের যে টেন্ডেন্সি, এইটা কিন্তু আমাদের কাছে সব থেকে বড় একটা ব্লকেজ। দ্বিতীয়ত আরেকটা যে ব্লকেজ আমরা ফেস করি, সেটা হচ্ছে পেরেন্ট যখন আমাদের কাছে আসেন, যেই স্টেটে আসেন, তাদের মধ্যে যে মানসিকতাটা থাকে যে তারা কোথাও না কোথাও কিন্তু আমাদের ওপরও ডিপেন্ড হওয়ার জন্য আসেন। যে স্যার হয়তো এইরকম কিছু বলবেন যেটা হয়তো হঠাৎ ম্যাজিকের মতো কাজ করে যাবে। স্যার এমন কোনো মেডিসিন দেবেন, বাচ্চা হয়তো হাইপার থেকে একদম শান্ত হয়ে যাবে। বা হয়তো এমন কোনো অ্যাক্টিভিটির লিস্ট বলা হবে যেটা খুব ইউনিক, যেটা হয়তো প্র্যাকটিস করলে আমার বাচ্চা কথা বলবে। হয়তো আমার বাচ্চার আগামী 3 মাসের মধ্যে স্কুলের ইন্টারভিউ আছে, 3 মাসের মধ্যে আমার বাচ্চা কথা বলবে, আমি 3 মাস পরে গিয়ে বাচ্চাকে স্কুল ইন্টারভিউ ক্র্যাক করিয়ে স্কুলে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। তো এই যে ধারণাগুলো, এই যে ডিপেন্ডেন্ট হওয়ার যে মানসিকতা কারোর উপর, এই ধারণাটা কিন্তু একটা বিশাল বড় ব্লকেজ পেরেন্টের কাছে। এইটা আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জের জায়গা বলে মনে হয়েছে স্যার। আমি এই জায়গায় আপনাদের বলবো, দেখুন, আপনাদের এতদিন শেখানো হয়েছে যে যারা সো কল্ড এক্সপার্ট তারা জানে, খুব ভালো কথা। মুশকিল হচ্ছে তারা জানে আর আপনি জানেন না। এবার আপনি যদি সেখানে নিজে না বোঝার চেষ্টা করেন, আপনি বলবেন আমি কি ডাক্তারিটা জানি, কি করে বুঝবো? আপনি আপনার চারিদিকে কখনো মানুষ দেখেছেন? ও দেখেছেন? আচ্ছা,
আচ্ছা, তাদের কি একদিনই দেখেছেন নাকি ওভার আ পিরিয়ড অফ টাইম দেখেছেন? তাদের বিকাশ হতে দেখেছেন? ও, আপনি সেটাও দেখেছেন। আচ্ছা, আপনার কাছে তার মানে মানুষের ডেভেলপমেন্টের প্যাটার্ন রয়েছে। তার মানে আপনার কাছে নর্মাল ডেভেলপমেন্ট প্যাটার্ন রয়েছে এবং হুম। যেখানে তার থেকে ডিভিয়েশন রয়েছে তারও প্যাটার্ন রয়েছে। আর ডিভিয়েশনটা কোথা থেকে হচ্ছে দেখা, এটাও তো আপনি পারেন। তাহলে সেখানে একটু তাকিয়ে দেখা কোথা থেকে ডিভিয়েশন হচ্ছে। আপনি পারেন, না পারার কি আছে? তাহলে ওখানে একটু ভালো করে দেখা, একটু বোঝার চেষ্টা করা এবং যার ক্ষেত্রে ডিভিয়েশনটা হচ্ছে, এক্ষেত্রে আপনার বাচ্চা, তাকে বোঝার চেষ্টা করা। খুব কমপ্লিকেটেড ডিমান্ড করছি, এটা আপনি পারবেন না। আপনি আগে থেকে ভেবে নিয়েছেন আপনি পারবেন না, এটা সমস্যা। আর আমার কাছে যখন আসছেন ভেবে নিচ্ছেন ডাক্তারবাবু কিছু একটা ধরে দেখে বলে দেবে এবং এটা করতে হবে, করব, হয়ে যাবে। বাস্তব জীবন তো এত সহজ না। একদম। আপনার বাচ্চার কোথা থেকে ডিভিয়েশন এলো, ডাক্তারবাবু বা থেরাপিস্ট বাবু সে কোথা থেকে জানবে? সে কি জানে 1 2 3 4 5 করতে হয়, সে 1 2 3 4 5 করে দেবে। তো তাতে আপনার সমস্যা মিটবে? মেয়েটার কথা ছিল কি? একটু ভাবুন তো। দাঁড়ান, তারা কি দিচ্ছে? সার্ভিস। সার্ভিসের জন্য আপনি পে করছেন, তারটা মিটে গেছে। আপনি কি চাইছিলেন? সার্ভিস চাইছিলেন না রেজাল্ট চাইছিলেন? দাঁড়ান, আমি এখন যে কথাটা বলছি এটা তো আপনার রেজাল্টস পাওয়ার পথ। তাহলে এক্ষেত্রে আমি কিন্তু এটা ভাবছি না এই রে আমি তো আসল প্রিন্সিপাল বলে দিলাম, এনারা যদি এটা প্র্যাকটিস করেন ভালো হয়ে যায় যদি, তাহলে আমার কাছে আসবে না। না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আজ যদি আপনি বোঝেন হ্যাঁ সত্যি তো এটা এফেক্টিভ, আপনি আমার কাছে আরো বেশি আসবেন এবং আপনি দুজনকে আরো বেশি পাঠাবেন। তাহলে আমি কি কাটিয়েছি? নিজের ইনসিকিউরিটি। আপনাকে কি কাটাতে হবে? নিজের ইনসিকিউরিটি। এবং তবে না আপনি আপনার বাচ্চার ইনসিকিউরিটি কাটাতে পারবেন। বাচ্চারও ইনসিকিউরিটি হয়, খেয়াল করে দেখুন বাচ্চা যা করছে প্রত্যেকটা ইনসিকিউর বিহেভিয়ারের নমুনা। আপনি নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনি যা করছেন ওগুলো ইনসিকিউর বিহেভিয়ারের নমুনা। শুধুমাত্র নিজের ইনসিকিউরিটি কাটান, কার উপর কাজ করে? নিজের উপর, বাচ্চার উপর না। তাহলে শুধুমাত্র নিজের ইনসিকিউরিটি কাটান, দেখবেন রেজাল্ট পাল্টে যাবে। আপনার বাচ্চা এমনি এমনি ভালো হয়ে যাচ্ছে, কিছু করলাম না, শুধুমাত্র একটুখানি শান্ত হলাম, রিল্যাক্স হলাম, বাচ্চা ভালো হতে শুরু করে দিল। এতটাই সহজ। আচ্ছা, আপনি যদি বাই চান্স একটু রিল্যাক্সড হয়ে যান, একটু নিশ্চিত হয়ে যান, অসুবিধা নেই তো? তাহলে কোথায় অসুবিধা? আপনি বলবেন যে আমার বাচ্চা ভালো হবে তো, তার মানে একদম এন্ড পয়েন্টে পৌঁছবো আপনার কাছে নিশ্চিত হতে হবে, তারপর আপনি শুরু করবেন। আপনি কোনোদিন পৌঁছবেন না, কারণ আপনি তো বেরোবেন না। তাহলে এই জায়গায় আগে তো এগোন, ট্রাই করে দেখুন, না কাজ করলে রাস্তা পাল্টানো যাবে। রাস্তায় কাজ করবে কিনা পরে আসছে। এই রাস্তায় যদি এত জনের ক্ষেত্রে কাজ করতে পারে, আপনার ক্ষেত্রে করবে না কেন? আমাদের চ্যানেলে গিয়ে দেখুন, লাইন দিয়ে আপনারা প্যারেন্টস এর বাস্তব এক্সপিরিয়েন্স পাবেন, কোথাও ডাইলিউশন নেই। যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাদের সাথে ডাইরেক্ট কথা বলিয়ে দিতে পারবো, কোনো আপত্তি নেই। কিন্তু যদি আপনি নিজের ফিলিং, অনুভব, অনুভূতি না খোলেন, আপনি যদি ভাবেন তারা যা বলবে আমি করব, মাথা লাগাবো না, অনুভব করব না, সরি বস, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। একদম আসবেন না, একদম যোগাযোগ করবেন না। কারণ আমার কাছে এমন জাদুদণ্ড নেই ছোঁয়াবো আর ঠিক হয়ে যাবে, কারো কাছে নেই। এবং যতদিন আপনি ভাববেন ডাক্তারের কাছে নেব, ওষুধ লিখে দেবে, থেরাপিস্টের কাছে যাব, টেকনিক বলে দেবে, ওগুলো করব, ওগুলো দেব, ঠিক হয়ে যাবে,
এরকম হাস্যকর কিছু হতে পারে না। আপনাকে ডিপেন্ডেন্ট হতে শেখানো হয়েছে, আপনি ডিপেন্ডেন্ট হয়েছেন। দাঁড়ান, ডিপেন্ডেন্ট হওয়া আর রেজাল্টের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, তাই রেজাল্ট পাচ্ছেন না। আর যদি রেজাল্ট চান, পার্থক্য কোথায় আনতে হবে? নিচের মধ্যে। আমরা কি নিয়ে কথা বলছি? দেখুন, আপনারা বাচ্চাকে পরিবর্তন করতে নেমেছিলেন। আমি কার পরিবর্তনের কথা বলছি? আপনার। কেন? কারণ ওটা ছাড়া লাভ হবে না। যদি সেটা করতে রাজি থাকেন, আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা অবশ্যই আপনাকে সাহায্য করব। আমাদের যোগাযোগের নাম্বার দেওয়া থাকছে, এবং আমি একটি ওয়েবিনারে বিস্তারিতভাবে কোথায় আপনারা ভুল করেন এবং কিভাবে ঠিক করবেন বিস্তারিতভাবে বোঝাই। ওটা আগে। আপনি আমায় আগে দেখাতে চাইলে হয়তো আমি আপনাকে দেখতে আগ্রহী থাকবো না। কেন? আপনি এসে আমায় বলবেন এখানে 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 সমস্যা। দাঁড়ান, কি লাগবে? সমস্যার সমাধান কোথা থেকে বেরোবে সেগুলো আপনি যতক্ষণ না তুলতে শিখবেন, ও সমস্যার লিস্ট আমার কাছে কোনো কাজের না। কারণ প্রত্যেকটা বাচ্চার সম্ভাবনার জায়গা আলাদা। তার মানে আগে আপনাকে শিখতে হবে, বুঝতে হবে যে কোথা থেকে সম্ভাবনা উৎপন্ন হতে পারে। আপনাকে নিজের বাচ্চাকে দেখতে, অনুভব করতে শিখতে হবে। আপনাকে বুঝতে হবে নিজেকে পরিবর্তন করতে আপনি কতটা আগ্রহী। আর তারপর যদি আমাদের সাথে এগোতে চান, আপনার বাচ্চা যেখানে থাকুক, আমি তো আপনাকে সাপোর্ট করতে পারবো। এবং সেটা জার্নির পার্ট। কোথা থেকে শুরু করবেন, কোথায় পৌঁছবেন, পুরোটা মেজার্ড ভাবে আপনাকে দিতে পারবো। আমরা ফেজ বাই ফেজ যখন কাজ করি, প্রত্যেকটা ফেজে আপনাকে উন্নতির অ্যাসিওরেন্স, কমিটমেন্ট দিতে পারবো। এই কমিটমেন্ট নিয়ে কেউ কাজ করে না, কিন্তু এটা করতে গেলে আগে আপনাকে নিজের ধারণা পরিবর্তন করতে রাজি থাকতে হবে। যদি সেটা রাজি থাকেন, আমরা আপনাকে আউটকাম দিতে পারবো, আপনি যে অবস্থায় থাকুন না কেন। কিন্তু তার আগে আপনাকে তো ফিল করতে হবে। আপনি যদি আমাকে বলেন ডাক্তারবাবু আমি আপনাকে দেখাতে চাই, সাথে বসে একবার দেখালে ভালো হয়, দেখে কি করব? আগে ঠিক করুন আপনি আমাদের সাথে কাজ করতে চান কিনা। কারণ এই কাজের ধরনটা এতটা আলাদা, সেখানে তো ঠিক করতে হবে আপনাকে। না ডাক্তারবাবু আমার বাচ্চা ভালো হবে কিনা, আপনার বাচ্চা যদি মানুষের বাচ্চা হয় তাহলে ভালো হতে পারবে, তবে তার জন্য আপনাকে মানুষ হতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। কথাটা হচ্ছে মানুষ কিভাবে হতে হয় আমাদের তো শিখিয়ে দেওয়া হয়নি, তাহলে কিভাবে ওকে সাপোর্ট করতে হবে আমাদের শিখিয়ে দেওয়া হয়। তাহলে এই জায়গায় শুধুমাত্র একটু নিজেকে পরিবর্তন করে দেখুন, রেজাল্ট পাল্টে যাবে। আচ্ছা, আপনার কাছে আসবো, আপনি আমায় বলুন যে আজ আমরা ধারণা পাল্টেছি, আমরা বাচ্চাকে বোঝার কথা বলছি, নিজেকে পরিবর্তনের কথা বলছি। আচ্ছা, আপনার কাছে আসবো, আপনার কাছে এত প্যারেন্টস ডাইরেক্টলি কথা বলেন যখন ওনারা আমাদের কাছে রিচ আউট করেন, যদি তাদের মধ্যে কোনো কমন প্যাটার্ন আপনি দেখে থাকেন একটু যদি বলেন, এবং তাদের ভাবনার মধ্যে কি কি পান, তাদের চিন্তাধারায় কোথায় গন্ডগোল, তাদের ডিসিশন নিতে পারাটা কতটা কনফিডেন্ট, পুরো জায়গাটা যদি বিস্তারিত ভাবে বলেন। একদম। স্যার, যদি আমি পেরেন্টদের কমন প্যাটার্ন নিয়ে বলি, সবার প্রথম যে প্যাটার্নটা আমি পাই সেটা হচ্ছে ডিপেন্ডেন্সির প্যাটার্ন। যে অন্য কেউ একজন, সেটা একজন ডক্টর হতে পারেন, থেরাপিস্ট হতে পারেন, কোনো একজন এক্সপার্ট, ইনফ্যাক্ট সেটা মানুষের জায়গায় কখনো কখনো গুগল বা ইউটিউবও হতে পারে, কিন্তু অন্যের দেওয়া সাজেশন বা অন্যের থেকে পাওয়া ইনফরমেশনের উপর ডিপেন্ডেন্সির যে প্রবণতা, এইটা কিন্তু পেরেন্টদের মধ্যে একটা ভীষণ কমন প্যাটার্ন। দ্বিতীয়ত যে প্যাটার্নটা আমি বলবো ম্যাম, স্যার, সেটা হচ্ছে একটা হতাশা, যেটা আমি শুধু আমার জায়গা থেকে বলবো না, আমি কোয়েল ম্যামের কনটেক্সট এনে বলবো। কারণ কোয়েল ম্যাম যখন ফার্স্ট আমাদের সাথে জয়েন করেন, ম্যামের সাথে আমার কথা হয়, এবং কোয়েল ম্যাম বা অদ্বিতীয়ার বাবা স্যার যে কথাটা বলেছিলেন যে ম্যাম 9 বছর ধরে তো চেষ্টা করছি, আরেকবার শেষ চেষ্টা করে দেখি। মানে তারা হয়তো কোথাও না কোথাও এটা মেনে নিয়েছেন যে হয়তো কিছু হওয়ার নেই, তাও যদি কিছু হয়।
সেই ধারণা থেকে একটা চেষ্টা, যেখানে হয়তো তারা পুরোপুরি কনফিডেন্ট হয়ে একটা স্টেপ নিচ্ছেন না যে হ্যাঁ এটা করলে হবেই, কিন্তু যদি হয়, সেই আশা এবং হতাশা মেশানো একটা স্টেপ নেওয়ার যে প্রবণতা, সেটাও তাদের মধ্যে কিন্তু ভীষণভাবে থাকে। এবং কিছু কিছু ক্ষেত্রে আরেকটা যেটা কমন প্যাটার্ন স্যার আমি দেখতে পাই, সেটা হচ্ছে সাধারণত যেই পেরেন্টরা সদ্য নিজের বাচ্চাকে নিয়ে কাজ করা শুরু করছেন, তাদের মধ্যে একটা তাড়াহুড়ো, যে ম্যাম কতদিনে কথা বলবে, কবে থেকে স্কুলে পাঠাতে পারবো, তাহলে কতদিনে নর্মাল হয়ে যাবে, আমি কি ওকে নাচটাও শেখাতে পারি, সাঁতারেও পাঠাবো, তাহলে কতদিনে বাচ্চাকে আমি নর্মাল লাইফে ফিরিয়ে আনতে পারবো, এই যে প্রশ্নটা, কিন্তু সেখানে হয়তো দেখা যায় মানে পেরেন্টের কাছে নর্মাল লাইফ বলতে কি বোঝায় সেই সংজ্ঞাটাই হয়তো স্পষ্ট না, কিন্তু নর্মাল লাইফে ফিরিয়ে আনার জন্য যে তারা, এই যে প্যাটার্ন গুলো, এগুলো কিন্তু মোস্ট কমন প্যাটার্ন আমরা দেখতে পাই। স্যার আরেকটা যেটা কমন প্যাটার্ন দেখতে পাই, সাধারণত এখানে সীমা ম্যাম, কোয়েল ম্যাম দুজনেই রয়েছেন, যেহেতু কিয়ান ছোট আর অদিতি একটু বড় হয়েছে, দুজনেই জায়গাটা রিলেট করতে পারবেন যে বাচ্চার যখন প্রথম ডায়াগনোসিস হয় বা পেরেন্ট যখন প্রথম অটিজম, এডিএইচডি, স্পিচ ডিলে এই টার্মিনোলজি গুলো তারা শোনেন, সবার প্রথম তাদের মধ্যে যে একটা কমন প্যাটার্ন আসে স্যার, সেটা হচ্ছে ডিনায়াল। যে অটিজম আমার বাচ্চার হয়েছে, সত্যি আমার বাচ্চার এটা হতে পারে, কোথা থেকে হলো, আমাদের তো সারা ফ্যামিলিতে কারণ নেই, আমার বাচ্চার কোথা থেকে এফেক্ট হলো, আমি কি কিছু ভুল করেছি, কিন্তু আমি তো সবই ঠিক করছিলাম, আমাকে হয়তো আমার মা, আমার শাশুড়ি মা, পরিবারের যারা বড়, তারা যেভাবে গাইড করেছেন আমি তো বাচ্চাকে সেভাবেই খাইয়েছি, কথা বলেছি, সবকিছু তো সেভাবেই করছি, কি করে হলো, বোধহয় হতে পারে না, আরেকটা ডায়াগনোসিস, আরেকটা ডক্টর কনসালটেশন, হয়তো কোনো মেডিসিন দিলে ঠিক হবে, এই একটা কমন প্যাটার্ন। আর যখন তারা এইরকম করে বেশ কয়েক রাউন্ড অফ কনসালটেশন, ডায়াগনোসিস, থেরাপি করে একটা টায়ার্ডনেসের জায়গায় পৌঁছে যান, তখন তাদের মধ্যে দেখা যায় নতুন আরেকটা প্যাটার্ন, সেটা হচ্ছে তাহলে হয়তো সবকিছু শেষ, অটিজম মানেই আমার বাচ্চার জীবনটা এখানেই শেষ, এরপর আমার বাচ্চা কোনোদিনও আর স্বাভাবিক জীবনে ফেরা, কথা বলতে পারা, কোনো কিছু করা, বা সে যে জীবনে আদৌ কিছু করতে পারে, মানে এই ভাবনাটাই পেরেন্টের মধ্যে আর আসে না। তারা ভাবেন অটিজম বা এডিএইচডি মানে আমার বাচ্চার জীবন শেষ, সে নর্মালের থেকে আলাদা মানে তার সবটাই শেষ, সে আর কোনোদিনও জীবনের মূল স্রোতে ফিরে আসতে পারে না। আচ্ছা, আমাকে একটু বলুন যে আপনি যেটা বললেন খুব বাস্তব ছবি, কিন্তু এখান থেকে আউটকামের কথা আমরা বলছি, আউটকাম কি সত্যি হতে পারে? চারিদিকে যেখানে সবাই বলছে যে একটা বয়সের পর উন্নতি হবে না, বিশেষ কিছু আশা করবেন না, এই ধরনের যত রকম নেগেটিভ, এবং বোধহয় একজনকে পাওয়া যাবে না যে এই ব্যাপারে ভালো কথা বলছে। তাহলে এক্ষেত্রে আমরা উল্টো কথা বলছি, আমরা বলছি যে অটিজমের আউটকাম সম্ভব এবং আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক ফল পাওয়া যেতে পারে। ব্যাপারটা কেমন গন্ডগোলে লাগছে না? একদমই স্যার, মানে কথাটা শুনতে গেলে খুব কন্ট্রাডিক্টরি দুটো স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। এবং এইখানে স্যার আপনি যে পুরো কথাটা বললেন, তার মধ্যে একটা পয়েন্ট আমি হাইলাইট করব, যে বাচ্চা তো অনেক বড় হয়ে গেছে, বয়সটা বেড়ে গেছে, আর বোধহয় কিছু সম্ভব না, ছোট থাকলে তাও ভেবে দেখতাম, এইরকম চিন্তা অনেক পেরেন্টের মনে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো স্যার, ধরুন এই যে আমি যখন ফার্স্ট আমি আইএনডি-তে জয়েন করেছিলাম, আমার কাছে তো ধারণা ছিল না যে আইএনডি-তে কিভাবে কাজ হয়, কারা কারা টিম মেম্বার্স রয়েছেন, ওয়ার্ক কালচার কি, আমি সম্পূর্ণ একজন ফ্রেশার হিসেবে জয়েন করলাম আমার এতদিনের একটা ছোট্ট অভিজ্ঞতা নিয়ে। যখন আমি এখানে এলাম, আপনার থেকে শিখলাম, এবং শেখার থেকেও বড় কথা, কিছু জিনিস স্যার আমরা কনসিয়াসলি শিখি থিওরি বা প্র্যাকটিক্যালের মাধ্যমে, কিছু জিনিস হয়তো তখন যারা আমার টিম মেম্বার ছিলেন, সিনিয়র ছিলেন, তারা কিভাবে কোনো প্রবলেম ডিল করছেন, তারা কোন পয়েন্ট অফ ভিউ থেকে কোনো সিচুয়েশন দেখছেন বা কিভাবে তার সলিউশন অবধি যাচ্ছেন, তাদেরকে দেখে আমার শেখা। তার মানে আমার পরিবেশে যেই মানুষজন রয়েছেন বা আমি যে পরিবেশে রয়েছি, সেইখান থেকে দেখে কোনো কিছু শেখা, যেটাকে আমরা অ্যাডাপটিভ লার্নিং বলে থাকি, এইটা তো স্যার বয়সের সীমানা মানে না, যদি মানতো তাহলে তো আমি 25 বছর বয়সে শিখতে পারতাম না। তার মানে আমরা মানুষ হিসেবে
ডেসপাইট অফ আওয়ার এজ, ইরেসপেক্টিভ অফ আওয়ার এজ, আমরা কিন্তু আমাদের পরিবেশ বা আমাদের আশেপাশে উপস্থিত মানুষদের থেকে অবশ্যই শিখতে পারি, কিন্তু কন্ডিশনস অ্যাপ্লাই। আমি কি শিখতে চাই? আমি কি জিনিসটা শেখার জন্য আগ্রহী? বা আমি যে জিনিসটা শিখতে চাই তার প্রতি কি মনোযোগ দিচ্ছি? অনেক ক্ষেত্রেই দেখা যায় স্যার, এই যে বাচ্চারা আমাদের কাছে আসেন বা পেরেন্টরা আসেন বাচ্চাদের নিয়ে, পেরেন্টদের একটা মেজর কমপ্লেন থাকে যে ম্যাম অনেক তো কথা বলছি ওর চারপাশে, শিখছে না কেন? সবাই মিলে কথা বলছি, কেন শিখছে না? ফ্ল্যাশ কার্ড দেখাচ্ছি, স্কুলে যাচ্ছে, বন্ধুদের সাথে খেলছে, কিন্তু বন্ধুদের থেকে কথা বলতে শিখছে না। বিষয়টা হচ্ছে স্যার, কথা বলা কেন গুরুত্বপূর্ণ, এবং শুধু কথা বলা বলে নয়, জীবনের যে কোনো কাজ আমি যদি শিখতে চাই, কেন শিখবো, কেন আমার কাছে গুরুত্বপূর্ণ, সেই আগ্রহ বা সেই পারপাসটাই যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, আমার পাশে 10 জন মানুষ বসে কথা বললেও আমি কিন্তু কোনোদিন শিখবো না। তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে অনেক সময় যেইটা হয় যে বাচ্চার অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায়, এই জায়গাটাই কিন্তু পেরেন্ট আইডেন্টিফাই করতে ভুলে যান, এবং এইটা কিন্তু একটা বিশাল প্রবলেম, যে দীর্ঘদিন যাবত এই সেম লুপে আটকে থাকার পর পেরেন্ট একটা হতাশার শিকার হয়ে পড়ে। আমাকে একটু যদি বলেন যে একজন প্যারেন্ট যখন আসছে, আমরা বলছি যে কেন, কোথায় সমস্যা, এটা প্যারেন্ট বুঝতে পারবেন, এটা কি প্র্যাকটিক্যাল? আচ্ছা স্যার, যদি এটাকে প্র্যাকটিক্যাল কিনা বলি, ধরুন এই ক্ষেত্রে আমি একটু কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট দিয়ে কথাটা শুরু করব, ম্যামরাও এটা এগ্রি করবেন হয়তো। যখন কোনো পেরেন্ট প্রথমবার বাচ্চাকে নিয়ে কোনো ডক্টরের কাছে যান বা এই কোনো প্রবলেম ফেস করেন, তাদের মনে হয় ডাক্তারবাবু দেখলে হয়তো আমার বাচ্চাকে বুঝতে পারবেন বেটার, বা ওর প্রবলেম বা সিচুয়েশনটা বুঝবেন। কিন্তু স্যার দেখা যায় অনেক সময় একটা বাচ্চা, সে হয়তো 24 ঘন্টা নিজের বাড়িতে যেভাবে থাকছে, যেভাবে সময় কাটাচ্ছে, সে একটা নতুন অপরিচিত জায়গায় এসে বা অপরিচিত কিছু মুখ দেখে সে হয়তো আরো বেশি রিয়াক্ট করছে। তাহলে একজন ডাক্তারের কাছে আনার পর সেই ডাক্তার একজন মানুষ হিসেবে তো বাচ্চার যে সঠিক পারসিভিয়ারেন্স সেটাই তো উনি পেলেন না। কিন্তু এটার অন দি আদার হ্যান্ডই যদি আমি দেখি, যে পেরেন্ট কি করে বুঝবেন বা পেরেন্ট কি আদৌ বুঝতে পারবেন? পেরেন্ট হচ্ছেন সেই মানুষ যারা 24/7 বাচ্চাকে সামনে থেকে দেখছেন, তার ছোট ছোট মেল্টডাউন গুলো, তার ছোট ছোট এক্সাইটমেন্ট বা আনন্দগুলো, তার যে ভিজুয়াল বা ইমোশনাল যে ফিলিংটা আপনারা পাচ্ছেন, সেইটা কি সত্যি একজন ডাক্তারের পক্ষে পাওয়া পসিবল স্যার? এই জিনিসটা আমার মনে হয় কোয়েল ম্যাম আর সীমা ম্যামও বেটার বলতে পারবেন, যে আপনারা অ্যাজ আ পেরেন্ট এখানে কি বলতে চাইছেন। সীমা, এই জায়গাটা আপনার থেকে ইনপুট চাইবো, যে এটা নিয়ে উনি কথা বলছিলেন। হ্যাঁ স্যার, এটাই যে আমি মনে করি, মানে আগে এটা আমার ছিল, এখন আমি মনে করি যে আমার বাচ্চাকে আমি হয়তো বেটার বুঝবো। আগে এটা আমার ফিল হতো যে তারা যা বলবে সেটাই, একদম তাদের উপর পুরো নির্ভর ছিলাম, যেভাবে বলছে সেভাবে। কিন্তু এটা ভুলে গেছিলাম যে আমার বাচ্চাকে আমি ফিল করতে পারি, ওকে বুঝতে পারি, আমার থেকে বেটার কেউ হতে পারে না এখানে। এই জিনিসটা আমার মধ্যে ছিলই না, একদমই পুরো টোটালি ভুলে গেছিলাম। কোয়েল, আপনি এ ব্যাপারে কি বলবেন? এক্স্যাক্টলি স্যার, আমিও ওই কথাটাই বলবো যে বাচ্চাকে নিজের যে চেনার জায়গাটা, সেটা অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আমাদের মধ্যে এমন ভাবে মানে মাথার মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল যে অটিজম জিনিসটা এরকম, এটা এটা। তো সেইগুলো ভাবতে আমরা এতটা বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে সেই ক্ষেত্রে আমরা কিন্তু বাচ্চাকে বোঝার জায়গাটায় ছিলাম না, কারণ তখন আমরা নিজেরাও নিজেদেরকে বোঝার জায়গায় থাকিনি। একদম। তো সেই জায়গা থেকে বাচ্চাকে বোঝা তো অনেক দূরের কথা। তো কখনোই মানে চেষ্টাও করিনি যে একটা বাচ্চার মধ্যে ওর যে প্রবলেম গুলো হচ্ছে সেগুলোর কোনো কারণ থাকতে পারে। তো একদমই তখন প্রথম স্টেজে এগুলো কিন্তু আমাদের মধ্যে থাকেনি যে আমরা বাচ্চাকে বুঝবো। আমি সীমার কাছে ফিরবো। ধরুন একজন বাচ্চার আজ ডায়াগনোসিস হচ্ছে, এই অবস্থায় আপনি তার প্রতি কি মেসেজ রাখবেন? স্যার, আজকে দাঁড়িয়ে আমি যে জায়গায় আছি, আমি সেই জায়গা থেকে তাকে এই মেসেজটা দিতে চাইবো যে বাচ্চাকে প্রেশার দিয়ে কোনো কিছু শেখানো যায় না, বাচ্চাকে জোর করে কিছু শেখানো যায় না। এখানে আপনার বাচ্চা, আপনি বাচ্চাকে বোঝার জায়গায় আসুন যে বাচ্চা কি করছে, কেন করছে, তার পিছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। এটা দেখুন, নিজেকে একটু শান্ত হওয়ার চেষ্টা করুন, সবকিছুতে রিয়াক্ট না করে। তাকে আমি এটা বলবো স্যার। কোয়েল, ভাবুন কেউ একজন থেরাপি করে ক্লান্ত, তাকে আজ যারা দর্শক তাদের আপনি কি বলবেন? এক্স্যাক্টলি, থেরাপি করিয়ে আমিও অ্যাকচুয়ালি ক্লান্ত হয়েই গেছিলাম।
তো স্যারের কাছে আসার লাস্ট 1 ইয়ার আমি পুরো সবকিছু ছেড়ে দিয়েছিলাম। আমি তখন টোটালি একদম সবকিছু স্টপ করে দিয়ে যে যা হবে এবার হোক, আর আমি এটা নিয়ে টানতে পারছি না, বা আমি আর দৌড়াদৌড়ি করতে পারছি না, আমার পক্ষে আর পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে থেরাপি জিনিসটা মানে এটা কোনোভাবেই ওয়ার্ক হয় না। মানে আমি নিজে এত ছুটেছি এত জায়গায়, মানে সেটা বলে বোঝানো যাবে না। মানে আমি সাউথ কলকাতায় থাকি, সেখান থেকে কোথায় না কোথায়, মানে যেখানে যেখানে যেতে হয় সেখানে সেখানে গেছি। ইভেন আমি এতটাই ডেসপারেট ছিলাম যে আমি আমার মেয়েকে নিয়ে একা মুম্বাই চলে গেছিলাম, স্টেম সেলস থেরাপিও আমি করিয়েছি। তো আমি কিছুই বাদ রাখিনি, যে যেটা আমার সন্তানের জন্য ভালো হবে আমি সেটাই করব। তো সেই ক্ষেত্রে এই জায়গাগুলো কোনোভাবেই কোনো কাজে দেয় না। তো সেই ক্ষেত্রে থেরাপিটা একদম স্টপ করে দেওয়াটা আমার মনে হয় সব থেকে একটা বাচ্চার জন্য মানে উপকার হবে। কারণ আমার মেয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো, ওর কিন্তু ট্রমা চলে এসেছিল। ও কিন্তু এখনো সুইং দেখলে, ল্যাডার দেখলে ও ভয় পায়, মানে ওর জাস্ট পা কাঁপে। তো থেরাপি যেটা আমি বলছি, থেরাপিতে সত্যি সেভাবে কোনো কাজ হয় না। কারণ আমি নিজে সেটা নিয়ে ভুক্তভোগী যেহেতু, তো সেহেতু থেরাপির বদলে যে জিনিসগুলো থাকে, যে আপনার বাচ্চাকে প্রথমত তো বুঝতে শেখা, বুঝতে শেখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি আপনার বাচ্চাকে যতক্ষণ না বুঝবেন ততক্ষণ তার প্রবলেমগুলো আপনি রিয়েলাইজ করতে পারবেন না। কারণ আমার বাচ্চার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো আমার থেকে ভালো কেউ বুঝবে না। কোনো ডাক্তার বুঝবে না, কোনো থেরাপিস্ট বুঝবে না, কোনো সাইকোলজিস্ট বুঝবে না। ইভেন সেগুলো কিন্তু কোনো ওষুধ দিয়েও কভার করা যায় না। কারণ আমি যেহেতু ওষুধ খাইয়েও দেখেছি, তো সেগুলো কোনোভাবে ওষুধ খাইয়েও কভার করা যায় না। তো সেই জায়গা থেকে আমি একটা কথাই বলবো, যে বাচ্চাকে বুঝুন। অবশ্যই সেই জায়গাটা থেকে বাচ্চাকে রিয়েলাইজ করার জায়গাটা তৈরি করুন। আপনার বাচ্চা নিশ্চয়ই আপনাকে তখন বুঝতে শিখবে। আপনি যত তাড়াতাড়ি আপনার বাচ্চাকে বুঝবেন, আপনার বাচ্চা আপনাকে তত তাড়াতাড়ি বুঝতে শিখবে, ইমপ্রুভমেন্ট তত তাড়াতাড়ি হবে। সীমা, আপনার কাছে আবার আসবো। যদি কেউ আজ ভাবেন যে আমার বাচ্চা এর থেকে বেশি পারবে না, আজ যারা দর্শক রয়েছে সেরকম যারা রয়েছেন তাদের আপনি কি বলবেন? স্যার, এটা কখনো হতে পারে না যে আমার দ্বারা এটা হবে না কিংবা আমার বাচ্চা এটা পারবে না। এটা যারা মেনে নিয়েছে তারা হার স্বীকার করে নিয়েছে। এটা যারা নিতে শিখবে যে না আমি পারবো, আমার বাচ্চা পারবো, তারা অবশ্যই একটা জায়গায় পৌঁছে যাবে। এখানে তারা নিজে দায় নিক যে আমি পারবো, এই কনফিডেন্সটা নিজেদের মধ্যে আনুক যে আমার বাচ্চাও পারতে পারে, আমার বাচ্চাকে নিয়ে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, আমার বাচ্চাকে আমি অবশ্যই ভালো ভবিষ্যৎ দিতে পারবো। আচ্ছা, আপনি যদি এখানে বলেন যে দর্শকের মধ্যে এমন অনেক জন রয়েছেন যারা ভাবছেন তারা নিজেরা পারবেন না। আমরা বাচ্চার কথা বললাম, ভাবছেন তার সন্তান পারবে না। এখানে বলছি তারা যখন ধরে নিচ্ছেন যে তারা পারবেন না, ঠিক। সেই ব্যাপারে তাদের আপনি কি বলবেন? স্যার, এই যে সমস্যা ফেস করার পর তারা যখন ভাবছেন যে আমি পারবো না, এই জায়গাটায় একটা জিনিস আমি বলবো স্যার, অনেক সময় কি হয়, শুধু পেরেন্টরা বলে নয়, যে কোনো মানুষই আমরা যখন জীবনে কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই বা কোনো প্রবলেম ফেস করি, এবং আমাদের মধ্যে একটা তাড়া থাকে যে আমরা কত তাড়াতাড়ি সেই প্রবলেমের সলিউশন অব্দি পৌঁছাবো। এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় স্যার কি হয়, আমরা এত মাল্টিপল ওয়ে আউট ট্রাই করে ফেলি যে আমরা সেখানে টায়ার্ড হয়ে কখনো কখনো এটাই ভুলে যাই আমাদের প্রবলেমটা কি ছিল। তাহলে কিছুটা সময় মানে সলিউশনের পেছনে না দৌড়ে একটুকুনি থেমে যদি পেরেন্ট প্রথমে এটা বুঝতে চেষ্টা করেন যে সমস্যাটা ঠিক কোথায় বা কেন সেই সমস্যাটা এলো, কিভাবে সেটা তৈরি হলো, মানে সমস্যার পেছনে সমাধানের পেছনে ছোটার বদলে যদি তারা আরেকটুকুনি বেশি সময় সমস্যাটাকে বোঝার পেছনে দেন, তাহলে কিন্তু তারা এটা অবশ্যই বুঝতে পারবেন যে সেই সমস্যার সঠিক সমাধান কোনটা হতে পারে। সীমা, আপনার কাছে ফিরে আসবো। অনেক সময় বাবা মা একমত থাকেন না, দুজনে এক অ্যালাইনমেন্টে থাকেন না। আমাদের দর্শকে এরকম অনেকে থাকবেন, তাদেরকে কি বলবেন?
স্যার এটা হতেই পারে, বাবা মা হয়তো সেখানে, আমি হয়তো বলছি যে আমার বাচ্চার প্রবলেম আছে, ওকে কিছু একটা করাতে হবে, বাবা হয়তো বলছে না ঠিক হয়ে যাবে এমনিতেই, তো সেটা থাকতে পারে। সেখানে বলবো দুজনে বসে তর্ক না করে একটা সমালোচনায় আসতে, যে কি কি হচ্ছে, কেন হচ্ছে, এর পরিবর্তে আমরা কি করতে পারি। এই জায়গাগুলো ওরা পিছিয়ে আছে, কেন পিছিয়ে আছে আমার বাচ্চাটা, সেটা যদি বাবা মা বসে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা আনে, তাহলে মনে হয় এটা একটা ভালো রেজাল্ট হতে পারে। কোয়েল, আপনি যদি বলেন যে অনেক সময় ফ্যামিলির সাপোর্ট থাকে না, আমাদের দর্শকে এরকম অনেকে থাকবেন, তাদের মনে একটা প্রশ্ন থাকে, সেই ব্যাপারে কি বলবেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, অনেকেরই ফ্যামিলির সাপোর্ট থাকে না। তো সে জায়গা থেকে আমি নিজে পার্সোনালি মনে করি যে দায়টা নিজেকে নিতে শিখতে হয়। যখন আমি অ্যাকাউন্টেবিলিটি নিতে শিখবো, তখন সেই জায়গায় আমার সন্তানের প্রোগ্রেস হবেই হবে। তো সেই জায়গায় যখন আমার সন্তানের প্রোগ্রেস হবে, তো আমার ফ্যামিলি মানতে বাধ্য তখন তাকে দেখে যে না, অ্যাকচুয়ালি এটা কাজ করে। তো সেই ক্ষেত্রে আগে নিজে দায়টা নিতে শিখুন। তো সেই ক্ষেত্রে নিজেকে চেঞ্জ করলে অবশ্যই আপনার আশেপাশে পরিবার, সমাজ সবই চেঞ্জ হতে বাধ্য। স্যার আমি এইখানে একটা ছোট্ট কথা বলবো। সীমা ম্যাম যে কথাটা বললেন সেইটা টেনে, যে মা বাবার যে একটা মত পার্থক্য বাচ্চাকে নিয়ে বা বাচ্চার ডেভেলপমেন্টকে নিয়ে, সেইখানে একটা কথা বলবো স্যার। অনেক সময় এইটা দেখা যায় যে সাধারণত বাবারা কর্মসূত্রে সন্তানকে হয়তো সেই সময়টা দিয়ে উঠতে পারেন না যেটা মায়েরা দেন। মানে মায়েরা যেহেতু বেশি সময় দিচ্ছেন, তার ফলে বাচ্চার যে জিনিসগুলো, খুঁটিনাটি গুলো মায়ের চোখে অনেক বেশি ধরা পড়ছে, যেটা হয়তো বাবাদের চোখে ধরা পড়ছে না বলে তারা মায়েদের সঙ্গে সেম অ্যালাইনমেন্টে আসতে পারছেন না। তাহলে সেই জায়গায় যেটা ম্যাম বললেন যে তর্কেও মাধ্যমে না গিয়ে একটা আলোচনা, এবং আলোচনার আগেও ম্যাম আরেকটা যেটা আমার মনে হয় গুরুত্বপূর্ণ, যে বাবাও যদি অন্তত রোজ না হলেও একদিন দুদিন সেই সময়টা দিয়ে বাচ্চাকে অবজার্ভ করেন, বাচ্চাকে বাচ্চার মতো করে বুঝতে চেষ্টা করেন, এবং সেইটা নিয়ে মা যিনি কিনা হয়তো ম্যাক্সিমাম সময়টা বাচ্চাকে দিচ্ছেন, তার সঙ্গে একটা আলোচনায় এসে একটা কমন গ্রাউন্ডে এসে ফিউচারের জায়গায় প্ল্যান করেন, সেটা হয়তো অনেকটা ফ্রুটফুল হবে। Thanks. স্যার এখানে আমি একটা কথা বলতে চাই যে এমনটা নয় যে বাচ্চাকে নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে। বাবারা অফিস থেকে ফিরে যদি আধ ঘন্টাও টাইম দেয়, আমার মনে হয় সেটা বাচ্চার জন্য এনাফ। মানে একদম কোয়ান্টিটি টাইমটা দরকার নেই, কোয়ালিটি টাইমটা বাচ্চার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি একটা বাচ্চার পেছনে সারাদিন পড়ে থাকি, সেটা ওর ভালো লাগবে না। বাট আমরা যদি তাকে একটা কোয়ালিটি টাইম দিই, সেটাতে সে অনেক বেশি এনজয় করে। তো সেই ক্ষেত্রে বাবারা এইভাবেই ইনভলভ হতে পারেন। সারাদিনে যদি আধ ঘন্টাও বাচ্চার সাথে কাটান, সেই ক্ষেত্রে বাবাদের সাথেও কিন্তু বাচ্চাদের কানেকশন হওয়াটা পসিবল। আত্রি, এবার এই বিষয়ে যদি আপনি বলেন যে অনেক প্যারেন্টস আছেন, হয়তো দুজন প্যারেন্টই ওয়ার্কিং, বা দুজনের কাছে সীমিত সময়, এবং তারা বুঝতে পারেন না যে তারা এটা সামলাবেন কিভাবে, একটু যদি বলেন। একদম স্যার, এইটাকে যদি খুব ছোট্ট করে বলি, যে সময় অল্প, অনেকটা সময় নেই, কিভাবে কাজে লাগানো যেতে পারে। স্যার এই ক্ষেত্রে অনেক সময় পেরেন্ট এইটা ভাবেন যে আমি বাচ্চাকে যত সময় দেব তত ভালো। কিন্তু স্যার একটা জিনিস যদি ভেবে দেখি, ধরুন আমাদের খুব খিদে পেয়েছে, সেই রকম একটা সিচুয়েশনে আমরা যদি এক থালা খাবার নিয়ে বসি এবং সেই খাবারটা খাই, আমাদের পেট ভরার আগে দেখা যাবে আমাদের বদহজম হয়ে যাবে। তার মানে এইরকম ক্রাইসিস সিচুয়েশনে যেটা কোয়েল ম্যাম বললেন, যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি যেটা হচ্ছে, হতেই পারে পেরেন্টরা ওয়ার্কিং, সারাদিন সময় দিতে পারছেন না, কিন্তু তারা যদি সকালে 30 মিনিট, দুপুরে 30 মিনিট, বিকেলে 30 মিনিট ভেঙে ভেঙে খেপে খেপে যদি সেই সময়টুকু বাচ্চাকে দেন, তাহলে কি হয়, পেরেন্টরাও এক্সস্ট হয়ে পড়েন না, এবং বাচ্চাকেও এইটার জন্য প্রেশারাইজ হতে হয় না যে আচ্ছা মা বসেছে মানে আমাকে এখন মায়ের সঙ্গে 2 ঘন্টা পড়তে বসতেই হবে। আমি এলাম, 30 মিনিট মায়ের সাথে খেললাম, আমার হয়ে গেল, আমি আবার নিজের জগতে একটু ফিরে গেলাম। এইভাবে যদি ইন্টারাকশনটা শুরু করা যায়, রাদার দেন জাস্ট ফোর্সিং। এইখানে স্যার আমি আরেকটা কনসেপ্ট তুলতে চাইবো। অনেক পেরেন্ট যেহেতু মনে করেন, যেটা বললাম যে বেশি সময় দিলেই হয়তো বেশি রেজাল্ট আসবে, অনেক পেরেন্ট কি করেন, স্পেশালি মায়েরা কেরিয়ার ব্রেক নিয়ে নেন। এবার এইখান থেকে দেখা যায় কি, হয়তো একজন মা তিনি হয়তো 6 মাসের একটা লিভ নিয়েছেন বাচ্চার মেডিকেল পারপাসে। তো সেই ক্ষেত্রে মায়ের একটা চিন্তা কি থাকে, 6 মাসের সিংহভাগ সময়
আমি আমার বাচ্চাকে দেব, বাচ্চার উপর ইনভেস্ট করব, বাচ্চার থেকে আউটকাম নেব, অ্যাজ ইফ ট্রানজাকশনাল একটা রিলেশন। এবার মা ভাবলেন আমি তো এখন ফ্রি, দিনে 10 ঘন্টা দেবো বাচ্চাকে, কিন্তু বাচ্চা কি মাকে 10 ঘন্টা দিতে ইন্টারেস্টেড? এইটা কিন্তু মা ভাবলেন না। মা যেটা করলেন কেরিয়ার ব্রেক, হয়তো বাচ্চার জন্য ভালো ভেবে করলেন, কিন্তু সেটাই কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। তাহলে এইখানে সবসময় স্যার, কোয়েল ম্যাম একটু আগে যেটা বললেন যে আমরা কতটা সময় দিতে পারছি এইটা বিচার না করে পেরেন্টের এইটা ভাবা উচিত, আমরা যদি 15 মিনিটও সময় দিই, আমি কি সেটা সঠিকভাবে ইউটিলাইজ করছি বাচ্চার জন্য? বাচ্চা কি সেই 15 মিনিটে আমার সাথে থেকে শান্তি পাচ্ছে, আনন্দ পাচ্ছে? যদি সেটা হয়, সেটাই সব থেকে বড় বিন। আমি এই জায়গায় আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখবো। একবার ভাবুন যে আমরা যখন বাচ্চার সাথে সময় কাটাই, আমরা কি করি? আমরা ভাবি যে বাচ্চাকে দিয়ে কাজ করাতে হবে, বাচ্চার সাথে কাজ করতে হবে, এবং আমরা ওখানে যতটুকু সময় বাচ্চার সাথে কাটছে আমরা ফোর্সড কমপ্লায়েন্সে যাচ্ছি, ওকে দিয়ে করাতেই হবে, এই আউটকাম আনতেই হবে। আচ্ছা, এটা কি রিলেশনশিপ, সম্পর্ক? একবার ভাবুন, এটা কি কোয়ালিটি টাইম হতে পারে? আপনি বাচ্চাকে সময় দিচ্ছেন, সারাক্ষণ নিংড়ে নেওয়ার চেষ্টা করছেন। বাচ্চাটা এমনিতেই একটা অসহায় অবস্থায় রয়েছে, আর একটা অসহায় বাচ্চাকে আপনি নিংড়ে যাচ্ছেন, এটা কোনো সলিউশন হতে পারে না। একবার ভাবুন যে এই জায়গায় আপনি বাচ্চার সাথে রিল্যাক্সড ভাবে, ভাবুন একজন বন্ধুর সাথে আমি গল্প করছি, ওই রকম ভাবে কতটা সময় কাটাচ্ছেন, সত্যি কি কাটাচ্ছেন? আর সেটা যদি না হয়, তাহলে এটার কি সত্যি অর্থ আছে? সুতরাং আপনি ভাবছেন সময় কাটাবেন, সময় কাটালে আপনি বেশি ক্ষতি করবেন। কেন? আপনি আরো বেশি কমপ্লায়েন্স আনার চেষ্টা করবেন। হয়তো আপনাকে এই জিনিসই চারিদিক থেকে বলা হয়েছে। তার মানে বেশি কাজ করলে বেশি রেজাল্ট, এটা নয়। কি করলে রেজাল্ট আসবে সেটা বোঝা, কিন্তু সেটার জন্য আগে তো বাচ্চাকে বুঝতে হবে। আবার ঘুরে গেল সেইখানে। এবং বাচ্চাকে বুঝতে গেলে বেশি কিছু লাগে না। এটা মানুষকে আমরা যদি শুধু চুপ করে শান্ত হয়ে বসে অবজার্ভ করি, প্যানিকে নয়, প্যানিকে অবজার্ভ করে আপনি কিছু করতে পারবেন না। তাহলে আগে নিজের প্যানিক কমিয়ে আমরা যদি মানুষটাকে জাস্ট তাকিয়ে বুঝি, ও এটা করছে কেন করছে, এটাকে কি পাচ্ছে, এটা ও চাইছে, মানে এর পেছনে কোন ডেফিসিটটা রয়েছে যেটা ও এই আচরণের মাধ্যমে পূরণ করার চেষ্টা করছে, এটা কি গুরুত্বপূর্ণ নয়? সুতরাং একবার ভাবুন, আপনারা বলছেন যে বাচ্চাকে সময় দিতে পারছেন না। দাঁড়ান, সারাদিনে যেটুকু সময় বাচ্চা আপনাকে পাচ্ছে, আপনার কাছে এসে ওর মন ভরে যাচ্ছে, যদি এটুকু করতে পারেন, আধ ঘন্টার বেশি লাগে না। এবং ওটায় কি অ্যাচিভ করা যায় হয়তো আজকে আপনার ধারণার বাইরে। আজ যারা আমাদের সাথে কাজ করছেন, আমরা তাদের বিস্তারিতভাবে এই রাজ্যে নিতে পারছি, এবং অল্প অল্প করে চিন্তাধারা পাল্টানো। আজ যখন আপনার সাথে এইভাবে বসছি, আমরা কি করছি? আপনার চিন্তাধারাই তো পাল্টাচ্ছি, এবং চিন্তাধারা না পাল্টালে রেজাল্ট পাল্টাবে না। আজ আমরা যদি বাচ্চাকে একটু না বুঝি, একটা জিনিসের গ্যারান্টি আছে, রেজাল্ট পাবেন না। অনেক কিছু করবেন, নিজেও ফ্রাস্ট্রেটেড হবেন, বাচ্চাও ফ্রাস্ট্রেটেড হবে। কি হচ্ছে? অর্থ ধ্বংস হচ্ছে, সময় ধ্বংস হচ্ছে, আর রিলেশনশিপ ধ্বংস হচ্ছে। আমি সীমার কাছে ফিরে আসবো। সীমা, এমন কি আপনি অনুভব করেছেন নিজের ক্ষেত্রে বা যাদের দেখেছেন তাদের ক্ষেত্রে বাবা মার রিলেশনশিপ এফেক্টেড হয়েছে? হ্যাঁ স্যার, এখানে দেখা যায় এত কিছুর পরে যে বাবা মার রিলেশনশিপটা যেটা হয়, আমরা
বাচ্চাটাকে জানলাম যে বাচ্চার অটিজম আছে, তারপর আমাদের দিয়ে দিল ওখানে থেরাপিতে ঢুকিয়ে দিল। এখন কি হচ্ছে, থেরাপি করাতে হয়তো ম্যাক্সিমাম বাবা কাজ করে, মা নিয়ে যাচ্ছে, মাকে ওখানে বলছে প্রেশার দিয়ে করতে, মা হয়তো কিছুটা করছে, বাড়ি এসে বাবাকে বলছে তুমি সময় দাও না, বাবা বলছে তুমি ঠিক করে কাজ করো না। তো আলটিমেট মা বাবার মধ্যে তো রিলেশনশিপটা এই করতে করতে মানে চরম পর্যায়ে খারাপ লেভেলে চলে যাচ্ছে। কোয়েল, আপনি যদি এখানে বলেন যে এক্ষেত্রে আমরা কনস্ট্যান্টলি দেখি একটা ব্লেমের টেন্ডেন্সি, চারিদিকে যে যাকে পারছে ব্লেম করছে, কিন্তু এই জায়গাটা কিরকম আছে, কিরকম হওয়া উচিত যারা এই মেন্টাল স্টেটে রয়েছেন তাদের জন্য যদি কিছু বলেন? প্রথম কথা বলবো যে হ্যাঁ, অবশ্যই সবাই আমরা একে অপরকে ব্লেম দিতে মানে ওস্তাদ, যেটা হয় যে কেন করছো না, তুমি কেন করছো না, আমি তো সারাদিন অফিসে থাকি, তুমি যেহেতু বাড়িতে রয়েছো পুরোটা তোমার দায়িত্ব। তো উম, এটা একটা গেল। তো আমি যখন বলছি যে আমি তো সারাদিন সামলাচ্ছি, আমি কেন এতটা পুরো দায়িত্ব নেব, সন্তানটা তো তোমারও, তো সেহেতু সেই ক্ষেত্রে তো দায়িত্বটা তোমারও কিছু নেওয়া উচিত। আমি একা এত করতে করতে টায়ার্ড হয়ে যাচ্ছি, আমি একা এত করতে পারবো না, এই জায়গাটা কিন্তু চলে আসে। কিন্তু এখন যখন আমি কাজ করতে শুরু করেছি, তো সেই জায়গা থেকে আমি বলবো যে আমি একটু আগে যেটা বললাম অ্যাকাউন্টেবিলিটি নিতে শেখা, তো সেই জায়গা থেকে আমি যখন নিজে দায়িত্বটা নিতে শিখেছি তখন কিন্তু এই ব্লেমিং এর জায়গাটা চলে গেছে পুরোটাই। কারণ আমি জানি আমাকে দায়িত্ব নিতে হবে, আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে। তো সেই জায়গা থেকে আমি যখন দেখেছি যে নিজে আমি অ্যাকাউন্টেবিলিটি নিয়েছি, ইভেন আমার হাজবেন্ড যখন দেখছে যে আমার সন্তানের মধ্যে ইমপ্রুভমেন্ট আসছে, তখন কিন্তু সে নিজেও এক স্টেপ এগোচ্ছে। তো কে আগে এগোবে সেটা না ভেবে, যে অ্যাকাউন্টেবিলিটি নিজে আগে নিতে রাজি হবেন তিনি এক স্টেপ এগোলে আমার মনে হয় আপনার হাজবেন্ড বা ওয়াইফ যিনি পিছিয়ে আছেন তিনি অবশ্যই আর এক স্টেপ এগোবেন। আমি এই জায়গায় আরেকটা কথা, দেখুন চারিদিকে সার্ভিস বেসড একটা মডেল চলছে, কিন্তু যদি আপনি রেজাল্ট চান তার ডাইনামিক্স আলাদা। দেখুন রেজাল্ট যদি চান, একটা জিনিস ভাবুন যে কোথাও একটা কিছু গন্ডগোল হচ্ছে, কার দোষে পরের কথা, আপনি অন্যরকম চাইছেন। তাহলে আপনি যদি অন্যরকম চান তার দায় কার? আপনার, কারণ আপনি চাইছেন। সবকিছু জীবনে আপনার মন মতো হবে না, তাহলে জীবনে এমন অনেক কিছু থাকবে যা আপনার মন মতো না, হয়তো অন্য কারোর জন্য হয়েছে, কিন্তু আপনি যদি অন্যরকম চান, আপনি যদি নিচে আমার দোষ বলে তার দায়িত্বটা না নেন, রেজাল্ট কিন্তু পাল্টাবে না। দেখুন এটা দোষ নেওয়ার ব্যাপার না, জিনিসটা হচ্ছে দায়িত্ব নেওয়ার ব্যাপার। ভাবুন আপনি কোথাও যাচ্ছেন, কারো দোষে রাস্তায় গাছ পড়ে গেছে, আপনার দোষ না? আপনার দোষ না। তাহলে আজ যদি ওটা একমাত্র রাস্তা হয় তাহলে আপনি ওখানে বসে থাকুন, আর না হলে এগোতে গেলে কার সরানো উচিত এটা সমালোচনা ছেড়ে নিজে ওটা সরান, তবে আপনি গন্তব্য পর্যন্ত পৌঁছবেন। না হলে কি হবে, একটা জিনিসের নিশ্চয়তা আছে, আপনি আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছবেন না। তাহলে কার দোষ পরের কথা, যদি আমরা রেজাল্ট পর্যন্ত পৌঁছতে যাই দায় নিজেকে নিতে হবে, উপায় নেই। আজ অটিজম সম্বন্ধে সবাই বলছে যে ফল হয় না, কাউকে তো দায় নিতে হবে, আমরা দায় নিয়েছি, এবং আমরা যখন দায় নিয়ে কাজ করছি আমরা দেখছি সত্যিই ফল পাওয়া যাচ্ছে। কে ঠিক করেনি ভেবে কি করব, কি ঠিক আগে বুঝতে হবে, সেটা করতে হবে, ইন প্র্যাকটিস এনে বুঝতে হবে যে সত্যি তাতে ফল পাওয়া যায় কিনা। আজ কিন্তু আমাদের কাছে সে বাস্তব প্রমাণ রয়েছে, আজ কিন্তু আমরা সত্যি ফল দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি কি ড্রামাটিক্যালি রেজাল্ট আসতে পারে, এবং সেখানে আমাদের তার জন্য নিজেদের পাল্টাতে হয়েছে। কি শিখেছি ভুলে, আগে বুঝতে হবে ওতে যে রেজাল্ট আসছে তাতে আমি খুশি কিনা। খুশি, খুব ভালো কথা, একদম সেটা কন্টিনিউ করুন। খুশি না, তাহলে ওই রাস্তায় যাওয়া চলবে না। তাহলে কোন রাস্তা যদি আপনি চান খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে আপনারা যদি চান আপনাদের সাথে আমরা মিলে আমাদের এক্সপিরিয়েন্স মিশিয়ে
আমরা সে রাস্তা একসাথে খুঁজতে পারি। আমরা আজ যেটুকু খুঁজেছি সেটুকু আপনার সাথে শেয়ার করতে পারি। এবং আমি সীমা আপনার কাছে আসবো, কিয়ান্স যখন শুরু করেছিল আমাদের সাথে তখন কোথায় দাঁড়িয়েছিল, আজ কোথায় দাঁড়িয়ে আছে? আপনি যদি প্যারামিটার ওয়াইজ বলেন নিজের মধ্যে কোথায় পরিবর্তন হয়েছে, আপনি যদি প্যারামিটার ওয়াইজ বলেন। হ্যাঁ স্যার, আমার মধ্যে যে পরিবর্তনটা, আমি ওকে জোর করে করাতাম, তখন মনে হতো আমি ওর টিচার, ও আমার স্টুডেন্ট, ও শিখতে হবে, আমি যেটা বলবো ও সেটা শুনবে। তো কখনো থেরাপি করিয়ে করিয়ে ও না করলেও জোর করে ওকে দিয়ে করাচ্ছি, তো সেই জায়গাটা ছিল ও কিন্তু কোনো রকম কথা বলতো না। ও ওই জায়গাটা আমি বলছি করছে, হয়তো সেখানে যদি দুটো কোনো ওয়ার্ড হয়ে যাচ্ছে ও গোলমেল পাকিয়ে দিচ্ছে, ও বুঝতে পারছে না, কারণ ওর মধ্যে ভয় কাজ করতো, ও আমাকে দেখে সম্পূর্ণ ভয় পেত। তখন এই জায়গাটা থেকে আমি এসেছিলাম যে একটা রোবোটিক মতো ভয়ে ভয়ে ও কাজ করছে, আমি বলছি সেটা করছে, হয়তো 4-5টা একসঙ্গে হলে তখন আর নিতে পারছে না, এটা ছিল। এখন যে জায়গাটায় এসছে, ও নিজেকে খুব সুন্দরভাবে আমার কাছে প্রকাশ করে, সেটা বলে, ওর মনের ভাব যাই হোক না কেন সেটা আমার সঙ্গে কথা বলে প্রকাশ করে, কথা বলার জায়গাটা চলে আসছে খুব সুন্দর সেন্টেন্সে। ও খুব হাইপার ছিল, লাফাতো, সেই জায়গাটা চলে গেছে, এখন সুন্দর নর্মাল আমার সঙ্গে বসে থাকে। তার থেকে ও আমাকে যে ভয়টা পেতো দেখে, এখন ও আর আমি একটা বন্ধুর মতো। আমরা হয়তো কোথাও যাচ্ছি, কিছু একটা দেখে দুজন বলছি, দুজনে দেখে যেমন একটা জিনিস নিয়ে আলোচনা হয়, দুজন বন্ধু হয়তো হাসাহাসি করে কিংবা একটা মজা করে, আমাদের মধ্যে এখন সেই জায়গাটা চলে এসছে। সীমা আমাকে বলুন যে আমরা তো একটা ডেফিসিট ওরিয়েন্টেড ভাবি, এবং সেখানে আমরা ডেফিসিট গুলো তুলতে শিখেছি, যেগুলোকে ডায়াগনোসিস বলছি, আসলে ওগুলোকে ডেফিসিট লেবেল করা ছাড়া আর কিছু বলা যায় না। কিন্তু আজ যখন আপনি মানুষের মতো একটা মানুষের সাথে মিশছেন, আপনার বাচ্চার সাথে মিশছেন, পরিস্থিতি পাল্টাচ্ছে, তাহলে এই ডায়াগনোসিস এর ব্যাপারটা সম্বন্ধে আজ আপনি কি ভাবেন, একটু যদি বলেন। স্যার, আমি ওটা মানি না আজকে দাঁড়িয়ে, এটা সিরিয়াসলি বলছি, আমি ওই একটা পেপারই মনে করি ওটা। আমি ওটা মানি না যে ওটা নির্ধারিত করে দেবে যে আমার ছেলে এই জায়গাটা, আমি এটা মানি না। আমি মনে করি আমার ছেলে কোথায় আমার থেকে ভালো কেউ জানে না, আমি আজকে এটা বিশ্বাস করি। আর আমি এটা বিশ্বাস করি যে আমার থেকে ভালো কেউ ওর লাইফে শেখানোর জন্য আর কেউ হতে পারে না। এবং 1 বছর আগের রিপোর্ট আপনার কাছে রয়েছে, অ্যাসেসমেন্টের রিপোর্ট, আজকের অ্যাসেসমেন্টের রিপোর্ট রয়েছে, সেটার মধ্যে কতটা পার্থক্য আপনি নিজে দেখেছেন, আপনি যদি সেই জায়গাটা একটু বলেন। হ্যাঁ স্যার, 1 বছর আগের ওর অ্যাসেসমেন্ট রিপোর্টে যেটা ছিল, মানে যেটা হয় নর্মালি যে সাইকোলজিস্ট হিসাবে যে অ্যাসেসমেন্ট রিপোর্ট গুলো, তো ওর মধ্যে স্পিচটা ছিল না, এটা ছিল, এডিএসডি ছিল, অটিজমের পরিমাণ কিছুটা ছিল, বিহেভিয়ার ইস্যু ছিল, এই নানান ধরনের ইস্যু দিয়ে একটা সমস্যা তৈরি। আজকের রিপোর্টে ওর কোনো কিছু নেই। এমনকি আমি যখন রিপোর্টটা করাতে যাচ্ছি, ম্যাম আমাকে বলছে যে আমি কি লিখবো আমার ভাবতে হচ্ছে, আমার থেকে যখন ওর সম্বন্ধে ইনপুট নিচ্ছে তখন বলছে আমি ওর রিপোর্টে অ্যাকচুয়ালি কি লিখবো সেটা আমায় ভাবতে হচ্ছে আজকে। তো এইগুলো স্যার এখন কিছুই নেই, সম্পূর্ণ রকম ভাবে চেঞ্জ ক্রিয়াংশ, একদম সম্পূর্ণ রকম ভাবে। এবং যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, আপনারা ডাইরেক্টলি ডকুমেন্টেড রিপোর্ট, যেটা একদম প্রফেশনালরা অ্যাকসেপ্ট করবেন, আপনাদের দেখিয়ে দিতে পারবো। কথাটা হচ্ছে কিভাবে হলো, আমরা এতক্ষণ সেটা নিয়ে কথা বলছি, এবং সেখানে নিজের যে আঙ্গিক পরিবর্তন প্রয়োজন আমরা সেটা নিয়ে কথা বলছি। কোয়েল, আপনি যদি বলেন যে, আপনি বললেন যে আপনার বাচ্চা 10 বছরের উপর বয়স, এবং আমরা শুনে থাকি যে একটা সার্টেন এজের পর নাকি উন্নতি হয় না, এটা কতটা সত্য কতটা সত্য না, আপনি কি দেখেছেন, অনুভব করেছেন, একটু যদি বলেন। আমি একদমই এটা নিয়ে আমি বলবো যে আমি কিন্তু আমার বাচ্চার উন্নতি আগে দেখতে পাইনি, বরং সেগুলো আরো আমি দেখেছি যে ভয়ের সাথে সাথে সেই জায়গাগুলো ও আরো নিজেকে গুটিয়ে নিয়েছে, যে জায়গাগুলো ওর হয়তো মানে আরো বেশি প্রকাশিত হওয়ার কথা ছিল। তো সেই জায়গাটা আমি যখন ওকে পুরোপুরি ছেড়ে দিলাম, তখন আমি বুঝতে পারলাম যে ও নিজেকে কতটা মেলে ধরতে পারে। মানে সিরিয়াসলি বলতে আমি ওকে যখন প্রথম নিয়ে আসি এখানে, তখন আত্রি ম্যাম দেখেছিলেন
সারাক্ষণ ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, একটা অস্থিরতা। একটা অস্থিরতা, এবং এটা চাই ওটা চাই সেটা চাই এরকম জিনিস ছিল। কিন্তু এখন ওর মধ্যে সেই জিনিসটা একদমই নেই। মানে লাস্ট যখন আমিও অ্যাসেসমেন্টের রিপোর্ট করালাম, মানে মৌ ম্যামের কাছে 2 ঘন্টা অ্যাসেসমেন্ট হয়েছে, ও কিন্তু স্টিল আমার কাছে ছিল। হ্যাঁ, আমি বলবো না যে একেবারেই সব ঠিক হয়ে গেছে, কিন্তু আমি বলবো যে 70% কভারেজ, ও যে জায়গায় ছিল তার থেকে 70% ও কিন্তু নিজেকে নিজে কভার করে নিতে পেরেছে। এবং এটাতে আমার যতটা না হেল্প আমি ওকে করেছি, আমি দেখেছি যে আমি যখন ওকে বুঝতে শিখেছি, ও নিজেকে হেল্প করতে শিখেছে। ওর নিজের এই জায়গাগুলো কিন্তু নিজে ও আইডেন্টিফাই করতে শিখেছে, এই জায়গাটা প্রবলেম এটা, তাহলে এটা এইভাবে সলিউশন করা যায়। এই জায়গাগুলো কিন্তু ও নিজে এখন করতে পারে। দেখুন, আজ কোয়েলের ক্ষেত্রেও একইভাবে শুরুর এবং শেষের রিপোর্ট রয়েছে, এবং রিপোর্টের এতটা পার্থক্য 1 বছরে উনি পেয়েছেন কিভাবে, আমরা সেটা নিয়ে কথা বলছি। আজ যদি 1 বছরের মধ্যে উনি ওনার ভাষায় 70% বললেন, টেকনিক্যাল টার্মসে অন্য প্যারামিটার্সে হয়তো যাওয়া যাবে, কথাটা সেটা না। কথাটা হচ্ছে যে ডাইরেক্টলি ডকুমেন্টেশনে একদম স্ট্যান্ডার্ড মেথোডোলজিতে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। কিভাবে এতক্ষণ সেটা নিয়েই কথা হচ্ছে। একবার ভাবুন যে আপনাদের বলা হয় যে একটা বাচ্চা যার 10 বছরের উপর, তার নাকি বিশেষ কিছু হবে না। আমরা তো দেখতে পাচ্ছি, বাস্তব রিপোর্ট আমাদের কাছে রয়েছে। তাহলে কিভাবে পরিবর্তন, পুরোটা আলোচনা করা হচ্ছে। আজ যদি আপনি ওপেনলি সেটা রিসিভ না করেন, আমি আপনাকে সাহায্য করতে পারবো না। আর যদি আপনি বাড়িতে বসেও যেটুকু শুনছেন সেটাকে অ্যাপ্লাই করেন, সেটুকুকে নিজের ভাবনায় নিয়ে আসেন, আমাকে যোগাযোগ করতে হবে না, আপনি ফল এমনিই পাবেন। কিন্তু আপনার অনুভূতি, অনুভব, এটা গুরুত্বপূর্ণ। আমার উদ্দেশ্য আপনাকে ডিপেন্ডেন্ট করা না, কিন্তু রাস্তা দেখতে গেলে নিজের দেখা তো, আপনার দেখা পরিবর্তন করতে হবে, দেখার ধরন। বাচ্চাকে প্রবলেম হিসেবে না দেখে যদি আমরা এটা ভাবি যে বাচ্চার কোথাও সাপোর্ট লাগবে, ও এগোতে গিয়ে কোথাও আটকাচ্ছে, এবং যেখানে আটকাচ্ছে সেখানে সাপোর্ট দিলে ও এগিয়ে যেতে পারবে। ব্যাপারটা এতটা সহজ। কোথায় আটকাচ্ছে, যেখানে আটকাচ্ছে ওখানেই সাপোর্ট লাগবে, ওখানে বাদে অন্য যে কোনো জায়গায় সাপোর্ট দিলে কাজ হবে না। তারপর পরে আরেকটা জায়গায় হয়তো আটকাবে, তখন সেখানে সাপোর্ট লাগবে। এবং এই সাপোর্টটার জন্য বাবা মা হিসেবে নিচের আন্ডারস্ট্যান্ডিং লাগবে। এটা কিন্তু ডাক্তারি আন্ডারস্ট্যান্ডিং না, মানুষ হিসেবে মানুষকে বোঝা। আজ যদি আপনি এটুকু করতে রাজি থাকেন, আমরা আপনাকে রাস্তা দেখাতে পারবো। আমাদের নাম্বার দেওয়া থাকছে, আমাদের সাথে যোগাযোগের ব্যবস্থা দেওয়া থাকছে। যোগাযোগ করুন, আমরা সবাই আপনার সাথে আছি। আজ এনাদের মতো আরো অনেক প্যারেন্টস রয়েছেন, তাদের সাথে একে একে বিস্তারিতভাবে কথা বলবো। বেশ কয়েক সপ্তাহ ধরে আপনাদের কাছে সেই গল্পগুলো তুলে ধরবো। এই গল্পগুলো বাস্তব গল্প, এবং এর মধ্যে অনুভব রয়েছে, অনুভূতি রয়েছে, এবং আপনাদের জীবন রয়েছে। কারণ এনারা যারা কথা বলছেন আপনাদের মতোই জায়গা থেকে এসেছেন, এবং সেখান থেকে আজ ঘুরে দাঁড়িয়েছেন। ওনারা যদি পারেন, আপনারাও পারেন। কিভাবে পারেন সেটা নিয়ে বিভিন্ন আঙ্গিকে আমরা এক একদিন করে কথা বলবো। সেখানে আপনারা দেখবেন যে অল্প অল্প করে আপনারা রাস্তা খুঁজে পাচ্ছেন। আর যদি সেখানে সাপোর্ট লাগে, যেমন বাচ্চার সাপোর্ট লাগতে পারে, আমরাও আপনার সাপোর্টের জন্য আছি। নিজেকে এক্সপার্ট হিসেবে প্লেস করে না, নিজেকে আপনাদের সাথে একসাথে কমন গোল নিয়ে প্রবলেম সলভ করার জন্য। আজ আমরা আলাদা করে উপরে দাঁড়ানোর চেষ্টা করছি না, আপনাদের সাথে সহযোদ্ধা হিসেবে একটা প্রবলেমের সলিউশন করছি। যদি মনে করেন যে সাহায্য প্রয়োজন, যোগাযোগ করুন, আমরা আছি আপনার সাথে। আজ অনেকটা কথা হলো, একটু
আজকে দেখা শেষ হলে একটু ভাবুন, যদি এতটা সময় আপনারা দেখে থাকেন, তার মানে আপনি ততটা সিনসিয়ার। সুতরাং আপনি পারবেন না এটা না, আপনি পারবেন এটা হয়তো কেউ বলেনি। আজ আমি বলছি, হয়তো আপনার সাথে ডাইরেক্ট আমার দেখা হয়নি বা হয়েছে কখনো, হয়তো আমি কোথাও আপনাকে আশা দিতে পারছি। লোকে এই আশাটা দেয় না কেন? কারণ তারাও সার্ভাইভাল ইনস্টিংক্ট থেকে কাজ করছেন। যদি আমি ভুল বলে ফেলি, কথাটা হচ্ছে আপনি যদি পথ পাবেন না আগে থেকে ধরে এগোন, তাহলে পথ পাবেন না তার গ্যারান্টি আছে। আর আগে তো আপনাকে ভাবতে হবে এটা সম্ভব, তারপর আপনাকে ইন অ্যাকশন আনতে হবে। তাহলে যদি আপনি বাস্তব অ্যাকশন না নেন, তাহলে কোনো কিছু পাল্টাবে না। তাহলে সেটাকে অ্যাকশনে কনভার্ট করা, জানাতে কি হবে, জানাটাকে বাস্তব অ্যাকশনে কনভার্ট করতে হবে। আজ এতক্ষণ যদি আপনি সময় দিয়ে থাকেন, এতটা সময় আপনি বুঝেছেন, জেনেছেন, ওটাকে ইন অ্যাকশন কনভার্ট করুন, আপনি ফল দেখতে পাবেন। আমাকে যোগাযোগ করতে হবে না। আর যদি চান, এনারা প্রত্যেকে আপনার সাথে কথা বলতে রাজি থাকবেন। আমরা আপনাকে সাপোর্ট করতে চাই। যেখানে কেউ রাস্তা দেখাচ্ছে না, রাস্তা আছে বলছে না, বলছি এর থেকে বেশি আশা করবেন না, আমরা উল্টো কথা বলছি। এবং এটা কতটা সম্ভব আমরা দেখিয়ে ফেলেছি। আমরা আপনাকে সেটা দেখাতে চাইছি, সেটা আপনার কাছে তুলে ধরতে চাইছি। সুতরাং আজ আপনার কাছে আশার বার্তা নিয়ে আসছি। আমরা আজ কথা বলতে চেয়েছিলাম যে কার পরিবর্তন প্রয়োজন। হয়তো শুরুতে আপনি ভাবছিলেন আপনার বাচ্চার প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন আপনার। আপনি যদি রিল্যাক্স করতে না শেখেন, আপনি সলিউশন খুঁজবেন কি করে? কারণ আপনি যদি প্যানিক মোডে থাকেন, আপনি কি ঠিক ডিসিশন নেওয়ার পজিশনে আছেন? ডিসিশন নিতে গেলে আগে তো স্টেবল মাইন্ডে আসতে হয়। আর যেই মাত্র আপনি স্টেবল মাইন্ডে আসবেন, রেজাল্ট এমনিতেই আসবে। কেন? স্টেবল মাইন্ডে আপনি মানুষের সাথে মানুষের মতো আচরণ করবেন। আপনার বাচ্চার সাথে মানুষের মতো আচরণ প্রয়োজন, তাকে মানুষ হিসেবে রেসপেক্ট প্রয়োজন, এবং সে পারে, সেই কনফিডেন্স আগে নিজের মধ্যে আনতে হবে। দেখবেন এই কনফিডেন্স অটোমেটিক্যালি তার কাছে পৌঁছে যাবে। যতক্ষণ আপনি ভাবছেন সে পারবে না, তার দ্বারা বেশি কিছু হবে না, এর থেকে বেশি সম্ভব নয়, তার কাছে কি পৌঁছচ্ছে? আমার দ্বারা সম্ভব নয়। যদি আমি সম্ভব নাই ভাবি, চেষ্টা করব? তারা তো চেষ্টাও করছে না। কেন? কারণ আপনারাও সেই জায়গাটা কখনো দেখেন। আজ দেখাচ্ছে, এগিয়ে দেখুন, জীবন পাল্টে যাবে আপনার এবং আপনার সন্তান। আজকের জন্য এটুকুই থাক। নমস্কার।